সালাম আলাইকুম। আপনারা কি আমার আসসালামু কথা আলাইকুম। শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম জি আসসালাম। স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা টার্ম প্রজেক্ট নিয়ে শুরু করি। টার্ম প্রজেক্টটা সম্পর্কে আরো কিছুক্ষণ ডিসকাস করে আমরা আমাদের সিলেবাস স্টার্ট করব। তো গতদিন যেভাবে বলছিলাম যে আমাদের টার্ম প্রজেক্টের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সার্ভে পার্ট আর আরেকটা হচ্ছে আপনার একটা বলতে পারেন প্রেজেন্টেশন টাইপের পার্ট। ঠিক আছে, অবশ্য দুইটাতেই প্রেজেন্টেশন আছে। তো দুইটার মানে ওয়ার্কিং নেচারটা একটু ডিফারেন্ট। সার্ভেটাতে হচ্ছে আপনার একটা সার্ভে কোয়েশ্চেনিয়ার প্রিপেয়ার করছেন, ঠিক আছে। তারপরে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছ থেকে আপনাকে সেই রেসপন্স গুলা কালেক্ট করতে হবে। রেসপন্স কালেক্ট করার পরে ধরেন আমি বলেছি মনে হয় মিনিমাম 30টা করে রেসপন্স কালেক্ট করতে হবে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে। সো আপনারা ক্লাসে হয়তো 28 জন আছেন, সো 30টা করে করলে প্রায় 750 প্লাস আমার ডেটা আসবে। এই ডেটাগুলোকে প্রসেস করতে হবে, ক্লিন করতে হবে। তারপর একটা সেন্ট্রাল ডেটাবেজ হিসেবে ক্রিয়েট করতে হবে। তারপরে সেই ডেটাবেসটা দিয়ে আপনারা ফার্দার অ্যানালাইসিস করবেন। ঠিক আছে, ফার্দার অ্যানালাইসিস করবেন মেইনলি এক্সেল এর সাহায্যে। আমরা এখানে এক্সেল এর আরো কিছু ব্যবহার শিখবো, যে এক্সেল এর সাহায্যে তো আমরা বেসিক যেই গ্রাফ এইগুলা তো আঁকতেই পারি। এখন এখানে একটু ফার্দার অ্যানালাইসিস করব, যখন একটু বড় ডেটাবেজ হয় তখন সেখান থেকে কিভাবে আমি রাইট টাইপের গ্রাফটাকে চুজ করতে পারি এবং সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি বা ভিজুয়ালাইজেশন করতে পারি। ঠিক আছে, তো সেই জন্য আগের দিন আমি বলেছিলাম সার্ভে পার্টের অবজেক্টিভ এখানে লেখা আছে। এবং এবার আমরা বলেছিলাম যে আপনারা অলরেডি 3-4 জন আমাকে কোয়েশ্চেন সেন্ড করেছেন, আমি সবগুলো দেখিনি। সো কোয়েশ্চেন আগের দিনও তো বলেছিলাম যে যে কোনো টপিকে হতে পারে, ট্রান্সপোর্টেশন রিলেটেড টপিকে হতে পারে, করোনা সংক্রান্ত কোয়েশ্চেন থাকতে পারে। গতবার আমরা যখন করেছিলাম তখন করোনার একটা ফেজ ছিল, এখন একটা অন্য ধরনের ফেজ যাচ্ছে। ঠিক আছে, সেকেন্ড ওয়েভ হয়তো কিছুটা কমতির দিকে, অথবা যে ভ্যারিয়েন্টটা এখন নতুন এসেছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, সেটার হয়তো আপনার কি বলে আক্রান্ত করার ক্ষমতা বেশি। হ্যাঁ, কিন্তু সেটা এখন মানুষ কিভাবে অ্যাডপ্ট করছে সেই রিলেটেড কোয়েশ্চেনে কিন্তু আসতে পারে। এখানে কিন্তু চিন্তা ভাবনা করলে অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন ক্রিয়েট করা পসিবল, কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা করলে অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন ক্রিয়েট করা পসিবল। সো এই কোয়েশ্চেনেরটা প্রিপেয়ার করার দুই ধরনের পারপোজ আছে। একটা পারপোজ হচ্ছে যে আপনি সরাসরি মানুষের রেসপন্স জানতে পারেন, তাই না? একটা সরাসরি হচ্ছে মানুষের রেসপন্স জানতে পারেন, যে একটা ডিরেক্ট কোশ্চেন করলেন যে করোনা সম্পর্কে মানুষের মনোভাব কিরকম। ঠিক আছে, ডিরেক্ট রেসপন্স থেকে জানতে পারেন। আবার অনেকগুলো কোশ্চেন এমন হতে পারে যেখান থেকে আপনি আসলে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং করতে পারেন। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং করতে পারেন। জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই, যে ধরেন প্রত্যেকটা দেশেরই আপনার অ্যাক্সিডেন্ট ডাটাবেস থাকে। ঠিক আছে, যখনই কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, সিগনিফিকেন্ট টাইপের একটা অ্যাক্সিডেন্ট, আইদার ফ্যাটালিটি, ইনজুরি অথবা পিডিও, তখনই পুলিশ রিপোর্ট হয়। কিন্তু একজন ওই এলাকার যে পুলিশ কনসার্ন পুলিশ অফিসার সে আসে, হ্যাঁ, সে আসে অ্যাক্সিডেন্টের বিবরণ রাখে, যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, এতজন মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে, এটা একটা রিপোর্ট কিন্তু হয়। তো এগুলো একটা ফর্ম থাকে, এগুলো একটা ফর্ম থাকে, সেই ফর্মের মধ্যে ডিটেইলস থাকে যে কি কন্ডিশনে অ্যাক্সিডেন্ট হয়েছে, দোষটা আসলে কার ছিল, কথাবার্তা বলে বোঝার চেষ্টা করে। দুই পক্ষ যদি একাধিক গাড়ি থাকে তাহলে সেই গাড়ির ড্রাইভারদের সাথে কথাবার্তা বলে, প্রত্যক্ষদর্শীদের সাথে কথাবার্তা বলে বোঝার চেষ্টা করে আসলে কি কারণে অ্যাক্সিডেন্টটা হইলো, অ্যাক্সিডেন্টের নেচারটা কিরকম।
ঠিক আছে, এই মুখোমুখি সংঘর্ষ হয়েছে, হেড অন কলিশন, হ্যাঁ, নাকি আপনার ওভারটেক করতে গিয়ে হয়েছে, স্পিডিং এর কারণে হয়েছে, ড্রাইভার মাতাল ছিল সেই কারণে হয়েছে, কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করে। তবে সেই অনুযায়ী তারা এটাকে কি করে, আপনার ডাটাবেসে এন্ট্রি করে। ঠিক আছে, তো ধরেন ঢাকা শহরের আহ গত 5 বছরে কত ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, কি ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, এর একটা সেন্ট্রাল ডাটাবেসে আপনার সংরক্ষিত আছে। সেই ডাটাটা কিন্তু আপনার ট্রাফিক ইঞ্জিনিয়ার অথবা সেফটি ইঞ্জিনিয়াররা অ্যানালাইসিস করতে পারে। তারা দেখতে পারে যে আসলে কোন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, কি কি রিজনে হচ্ছে, রিজন গুলা কি কোনো ডমিনেন্ট রিজন আছে নাকি। ঠিক আছে, হয়তো দেখা যাচ্ছে যে অন্য সময়ের তুলনায় বর্ষাকালে অ্যাক্সিডেন্ট বেশি হয়। বর্ষাকালে অ্যাক্সিডেন্ট বেশি হওয়ার কারণ ইনভেস্টিগেট করে হয়তো দেখা যাচ্ছে যে মানুষজন অসচেতনতা হয়তো দায়ী আছে। কিরকম অসচেতনতা, যে যখন বর্ষাকালে বৃষ্টি হয় তখন রাস্তাঘাট ভেজা থাকে, ভেজা থাকলে আপনার পেভমেন্টের স্কিডিং পাওয়ার একটু চেঞ্জ হয়, তাই না, মানে ব্রেক চাপ দিলে সহজে ব্রেক ধরে না। ঠিক আছে, আপনার যখন রাস্তা ভেজা থাকবে, ব্রেকটা আসলে কিভাবে কাজ করে, আপনার ব্রেকে চাপ দিলে আপনার চাকাটাকে আটকে ধরে এবং রাস্তার সাথে যে ঘর্ষণ হয় ওটার কারণে হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে স্পিডটা কমে যায় অথবা থেমে যায়। এখন যদি আপনার নিচের রাস্তাটা ভেজা থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় এটা পিচ্ছিল যে স্লিপ কাটে, তখন দেখা যায় যে চাকাটা ঠিক মতো সময় মতো আটকাতে চায় না। তো এরকম যদি আপনি ইনভেস্টিগেট করে বের করতে পারেন এইসব কারণে হচ্ছে, ঠিক আছে, তাহলে ড্রাইভারের অসচেতনতা, এটা সলিউশন কি হতে পারে, এটা সলিউশন হতে পারে হচ্ছে যে ড্রাইভারকে আরো সচেতন করা। ড্রাইভারকে সচেতন কিভাবে করা যেতে পারে, আপনার এই যে ড্রাইভিং করতে আমার যে রিকোয়ারমেন্ট গুলো আছে, রিকোয়ারমেন্ট গুলো কি কি, আপনাকে ড্রাইভিং টেস্টে পাস করতে হবে। টিএ লাইসেন্স দেয়, বিআরটিএ লাইসেন্স দেয়, ঠিক আছে, সরকারি প্রতিষ্ঠান বিআরটিএ তারা লাইসেন্স দেয়। তারা কি প্রপারলি ড্রাইভারদের আহ এক্সাম নিয়ে তাদেরকে লাইসেন্স দিচ্ছে, নাকি তারা সরাসরি কোনো ধরনের পরীক্ষা টরীক্ষা না নিয়ে ঘুষের মাধ্যমে যাকে তাকে ইচ্ছা লাইসেন্স দিয়ে দিচ্ছে। তারপরে যদি লাইসেন্স দিয়েও দেওয়া হয়, এটার কি মনিটরিং এর কোনো সিস্টেম আছে নাকি, নাকি একবার মানুষ একবার লাইসেন্স পাইছে তার সারা জীবনে আর কোনো পানিশমেন্ট হবে না। সে যদি একই ভুল বারবার করে অ্যাক্সিডেন্ট করতে থাকে, তাহলে তার একটা পেনাল্টি সিস্টেম থাকা উচিত। একজন ড্রাইভার, সে ড্রাইভিং করতেছে কিন্তু রাস্তায় বারবার অ্যাক্সিডেন্ট করতেছে, তার মানে কি সে ভালো ড্রাইভার না, তাই না? সে যখন অ্যাক্সিডেন্ট করবে সে নিজেরও ক্ষতি করবে, অন্যেরও ক্ষতি করবে। ঠিক আছে, নিজের ক্ষতি তার ইচ্ছার উপর হয়তো ডিপেন্ডেন্ট, অন্যের ক্ষতি করা তো তার ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট না, তাই না? সেজন্য কি করতে হবে, তাকে এডুকেট করতে হবে, ট্রেন করতে হবে। সো একজন ড্রাইভার যদি বারবার অ্যাক্সিডেন্ট করতে থাকে ছোট বড় যে কোনো ধরনের, তাহলে একটা পেনাল্টি সিস্টেম থাকা উচিত যে আপনি গত 1 বছরের মধ্যে আহ, 2টা মেজর অ্যাক্সিডেন্ট করে ফেলছেন, আপনার আইদার লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে, অথবা পয়েন্ট সিস্টেম থাকে, বিশ্বের বিভিন্ন দেশে পয়েন্ট সিস্টেম থাকে যে বড় ধরনের ফল্ট করলে তাদের পয়েন্ট কাটা হয়। ঠিক আছে, এরকম একটা ধরুন একটা অ্যাক্সিডেন্ট করছে, তার ভুলে অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভারের ভুলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন পয়েন্ট কাটে, কত 2 পয়েন্ট কাটে দিল, 3 পয়েন্ট কাটে দিল। এরকম দেখে যে যদি গত 2 বছরের মধ্যে তার 3 4 5 পয়েন্ট কাটা চলে গেছে, তখন তাকে বলা হয় যে তুমি আবার নতুন করে ড্রাইভিং শিখো অথবা নতুন করে ট্রেনিং করো। ঠিক আছে, ট্রেনিং করার পরে তারপরে তোমাকে আবার লাইসেন্স, আবার গাড়ি চালানোর অনুমতি দেওয়া হবে, অথবা তোমার লাইসেন্স ক্যান্সেল, তুমি প্রপারলি গাড়ি চালাতে পারতেছো না, তুমি ফেল করতেছো, এই জন্য তোমার লাইসেন্স ক্যান্সেল। ঠিক আছে, তো আমাদের বাংলাদেশে এইসব আসলে কিছুই হয় না, তাই না? তো এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে এই যে ডাটাবেসটা আমি সেফটি ইঞ্জিনিয়ার বা ট্রাফিক ইঞ্জিনিয়ার সে রিভিউ করলো, ঠিক আছে, পুলিশের কাজ কি জাস্ট ডাটা এন্ট্রি দিয়ে চলে যাওয়া, সে কিন্তু এটা নিয়ে আর ফার্দার কোনো কাজ করছে না। ঠিক আছে, তো সেফটি ইঞ্জিনিয়ার বা ডাটা ট্রাফিক ইঞ্জিনিয়ার সে ডাটাটাকে রিভিউ করতেছে, ডাটা থেকে সে ইনফরমেশন বের করার চেষ্টা করছে যে কোন জায়গায় প্রবলেম আছে, সেই প্রবলেমের কারণে আমার সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে, অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, অ্যাক্সিডেন্ট গুলো নেচার গুলো কিরকম হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা ফাইন্ড আউট করতেছে সে ডাটাবেস থেকে। তাহলে ডাটা আসলে কি, জাস্ট র কিছু নাম্বার অথবা কিছু ইনফরমেশন, সেই ইনফরমেশন থেকে ইম্পর্টেন্ট ইনসাইট ফাইন্ড আউট করাটা হচ্ছে আমাদের এই সার্ভে পার্টটার কাজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা, আমি জাস্ট কি বললাম, ডেসক্রিপটিভ পার্টটা বললাম। ডেসক্রিপটিভ মানে কি, সরাসরি হচ্ছে আমাকে এটাকে ডাটা যা বলছে সেটা আমি বের করে আনছি। সেকেন্ড আরেকটা কি, সেকেন্ডটা হচ্ছে যে আমরা স্ট্যাটিস্টিক্যাল মডেল ডেভেলপ করতে পারি। মডেল গুলা কি করতে পারে, যে আমার কাছে ধরেন গত 5 বছরের ডাটা আছে, 5 বছরে ধরেন এতগুলো এতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, 1000টা অ্যাক্সিডেন্ট হয়েছে, 2000টা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো প্রত্যেকটা অ্যাক্সিডেন্টের নেচার আমি জানতেছি, কি ধরনের অ্যাক্সিডেন্ট, পিডিও, ফ্যাটালিটি, ইনজুরি, সেটা আমি জানতেছি, কতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা আমি জানতেছি।
ঠিক আছে? তো এইগুলোর উপর বেস করে, এই ডাটাবেজের উপর বেস করে আমি একটা মডেল ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, যেইখানে আমার একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে আর কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। যেমন ধরেন আমি যদি দেখাই, ধরেন আমি একটা মডেল ডেভেলপ করতে চাচ্ছি যেখানে y ইজ ইকুয়াল টু সাম ফাংশন অফ x। ঠিক আছে, তাহলে এখানে আমার ওয়াইটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা কার কার উপর ডিপেন্ড করে? এক্স এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। সো এই টাইপের মডেলের সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম আপনারা দেখেছেন রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন অ্যানালাইসিসে কি থাকে? রিগ্রেশন অ্যানালাইসিস থাকে y is equal to maybe a1 x1 plus a2 x2 plus a3 x3, হ্যাঁ, প্লাস এরকম ডট 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 অন্য কিছু থাকতে পারে। ঠিক আছে, an xn, এটা হচ্ছে একটা সিম্পল আপনার রিগ্রেশন ফর্মুলা। ঠিক আছে, তো এইখানে দেখেন জিনিসটা কি হচ্ছে, আমার একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, যেমন আমি যে উদাহরণটা দিয়েছি সেক্ষেত্রে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হতে পারে যে আমার কাছে গত 5 বছরের ডাটা আছে, এই ডাটার উপর বেস করে আমি একটা মডেল ডেভেলপ করতে চাই যার মাধ্যমে ভবিষ্যতের বছরে কতগুলো অ্যাক্সিডেন্ট হবে সেটা আমি বের করতে চাই। ফোরকাস্টিং, ভবিষ্যতে কতগুলো অ্যাক্সিডেন্ট হবে সেটা আমি বের করতে চাই। ঠিক আছে, এবং এটা কাদের উপর ডিপেন্ড করতেছে? অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে, বিভিন্ন এক্স এর উপর ডিপেন্ড করতেছে। এক্স কি কি হতে পারে? আমার ওই ডাটাবেজে যেই ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলোর অনেকগুলো এক্স হতে পারে। ঠিক আছে, যেমন একটা এক্স হইতে পারে কি, একটা এক্স হইতে পারে হচ্ছে ট্রাফিক ভলিউম, কি পরিমাণ ভলিউম। ঠিক আছে, কি ভলিউমের, আপনার কত ভলিউমের গাড়ি রাস্তায় চলতেছে, 100টা গাড়ি চলতেছে না 1000টা গাড়ি চলতেছে নাকি 10,000টা গাড়ি চলতেছে। ঠিক আছে, এবং এটার সাথে আপনার অ্যাক্সিডেন্টের সংখ্যার সম্পর্ক কিরকম, আপনার রাস্তায় গাড়ির পরিমাণ বাড়লে কি অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ে নাকি কমে। ঠিক আছে, যদি এই x1টা আমার যদি হয় ট্রাফিক ভলিউম, ঠিক আছে, একটা একটা ভলিউমের একটা আপনার টার্ম হচ্ছে এএডিটি, আপনারা অনেকে টার্মটা শুনে থাকতে পারেন। এএডিটি হচ্ছে অ্যানুয়াল এভারেজ ডেইলি ট্রাফিক। ঠিক আছে, অ্যানুয়াল এভারেজ ডেইলি ট্রাফিক। তো এটা যদি আমার x1 হয়, ঠিক আছে, x1 দ্বারা আমি x দ্বারা কি কি বুঝাচ্ছি? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা অন্যদের উপরে ডিপেন্ডেন্ট না। ওয়াই দ্বারা কি বুঝাচ্ছি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, গুলো এই এক্স গুলোর উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এডিটির উপর ডিপেন্ড করতেছে। এখন এমন যদি হয় যে আমার ডাটা বলতেছে যে আমার ডাটা আমাকে রিভিল করতেছে যে এডিটি বাড়লে অ্যাক্সিডেন্ট বাড়ে, তাহলে এটার সামনে পজিটিভ সাইন হবে। a1 a2 এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট। বুঝেন? কোএফিসিয়েন্ট। জি স্যার, সহগ। গুড, সহগ। অর্থাৎ এখানে আমি ভবিষ্যতের কোনো একটা বছরের জন্য, যেমন ধরেন আমাদের এখন কোন সাল চলে? 2021 চলে। ধর আমার কাছে ডাটা আছে 2011 থেকে 2020 পর্যন্ত অ্যাক্সিডেন্ট ডাটা আছে। এটার উপর বেস করে আমি বের করতে চাচ্ছি 2021 সালে আমার কতগুলো অ্যাক্সিডেন্ট হবে, অথবা 2022 সালে আমার কতগুলো অ্যাক্সিডেন্ট হবে। ঠিক আছে, তাহলে ওইটার জন্য গত 10 বছরের ডেটা অ্যানালাইসিস করে আমার এরকম একটা সিস্টেম আমি ডেভেলপ করব যেখানে আমার কতগুলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে এবং তার একটা কোএফিসিয়েন্ট থাকবে। কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো আমি যেই মডেল ডেভেলপ করব সেই প্রসেসের মাধ্যমে আমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, সবচেয়ে বেসিকটা হচ্ছে লিস্ট স্কোয়ার, যেই রিগ্রেশন অ্যানালাইসিস, সেটার সহগগুলো কিভাবে বের করে আপনারা কোনো না কোনো কোর্সে শিখে আসার কথা। শিখেছেন কি? মনে আছে? লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড বা রিগ্রেশন অ্যানালাইসিস, লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস। এখানে যেই আপনার
কোএফিসিয়েন্ট গুলার ভ্যালু বের করতে হয় সেটা কিভাবে বের করে, একটা একটা নিউমেরিক্যাল মেথড কোনো না কোনো কোর্সে শিখে আসার কথা। আপনাদের কি মনে পড়ে? কেউ কি শিখেছেন নাকি মনে পড়ে না? মোস্ট শিখেছি স্যার, প্রবাবলি মনে পড়তেছে না। নিউমেরিক্যাল মেথডস নামের একটা কোর্স থাকতো, সেটাতে আমরা শিখেছিলাম। এটা তো আপনাদের মনে হয় সিএসসি 2 to 7 কনভার্ট হয়ে গেছে, তো এটাতে পড়ায় কিনা আমি জানি না। ঠিক আছে, কিন্তু এটার সিস্টেম আছে কিভাবে কোএফিসিয়েন্ট গুলো বের করতে হয়, এবং আপনি কোন টাইপের মডেলিং করতেছেন ওটার উপর ডিপেন্ড করে এগুলোর অ্যাডভান্স সিস্টেম আছে যে কোএফিসিয়েন্ট গুলো বের করা যায়। তাহলে একটা হচ্ছে এএডিটি, একটা হতে পারে কি, একটা হতে পারে আপনার কি বলে ওয়েদার কন্ডিশন। ওয়েদার কন্ডিশন বলতে কি বোঝাচ্ছে? হয়তো এমন দেখা যাচ্ছে যে আপনার যদি রৌদ্রোজ্জ্বল দিন থাকে তাহলে অ্যাক্সিডেন্টের সংখ্যা কম হয়, ঠিক আছে, সানি ওয়েদার। কিন্তু যদি আপনার রেইনি ওয়েদার হয় অথবা ফগি ওয়েদার হয়, কুয়াশা, তখন অ্যাক্সিডেন্ট বেশি হয়। ঠিক আছে, এটা আরেকটা হইতে পারে। তারপরে আরেকটা কি হইতে পারে? আরেকটা হইতে পারে ড্রাইভারের স্টেট কি, ড্রাইভার আপনার সুস্থ, হেলদি, তারপরে সেন সেন কন্ডিশনে আছে, ঠিক আছে, হেলদি সেন কন্ডিশনে আছে, অথবা ড্রাইভার মাতাল ছিল, অথবা কোনো ড্রাগসের আন্ডারে ছিল, অথবা ড্রাইভারের ফ্যাটিক ছিল। ফ্যাটিক কখন থাকে? সে হয়তো একজন আপনার প্রফেশনাল ড্রাইভার, কিন্তু সে প্রচুর মানে কাজ করছে, ঠিক আছে, তার ঠিক মতো ছুটি হয় না, ওভারটাইম করছে প্রচুর, সেজন্য চালানোর সময় তার চোখে ক্লান্তি ছিল। ঠিক আছে, ড্রাইভার স্টেট। এরকম বিভিন্ন কারণে, ঠিক আছে, আপনার এই অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়তে পারে, কমতে পারে। ঠিক আছে, তো এই সিস্টেমটাকে যদি আপনি দাঁড় করাইতে পারেন, এটাকে বলা হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্যাল মডেলিং। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং সবচেয়ে বেসিক মডেলিং। আমি বারবার বলছি লিনিয়ার রিগ্রেশন, কিন্তু এর বাইরে অনেক মডেল আছে, কাউন্ট মডেল আছে, কাউন্ট ডেটা মডেল, তারপরে আছে আপনার টবিট অ্যানালাইসিস, তারপরে আছে হচ্ছে মাল্টিনোমিয়াল লজিক মডেল, ঠিক আছে, বাইনারি লজিক মডেল, প্রবিট মডেল, ঠিক আছে, তারপরে সেগুলার আরো ভার্সন আছে, নেস্টেড লজিক মডেল, সার্ভাইভাল মডেল, বিভিন্ন ধরনের মডেল আছে। এটা হচ্ছে ডাটার নেচার এবং আপনার আপনি কি বের করতে যাচ্ছেন, কাকে মডেল করতে যাচ্ছেন, ঠিক আছে, সেগুলোর উপর ডিপেন্ড করে। এগুলো অনেক কিছুই আপনার স্ট্যাটিস্টিক্স থেকে আসে, অনেক কিছু আপনার ইকোনোমেট্রিক্স থেকে আসে, ঠিক আছে, বেসিক সায়েন্স থেকে আছে, ম্যাথমেটিক্স থেকে আছে, ম্যাট্রিক্স থেকে আসে। ঠিক আছে, এই জিনিসগুলো, এই যে বেসিক সায়েন্সের যে নলেজ গুলা, সেই নলেজ গুলোর উপর বেস করে কিন্তু মডেল এর কনসেপ্ট গুলো ডেভেলপ করা হয়। তারপর সেগুলো কি, আমরা আসলে কোন নলেজ জোনে আছে, আমরা আছি অ্যাপ্লাইড, তাই না? ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা অ্যাপ্লাইড সায়েন্স, ঠিক আছে, এটা কিন্তু কোনো বেসিক সায়েন্স না। ইঞ্জিনিয়ারিং সায়েন্স কি? অ্যাপ্লাইড সায়েন্স। আমরা বেসিক সায়েন্স থেকে যে ইনফরমেশন গুলো আছে সেগুলা আমাদের দৈনন্দিন জীবনের প্রবলেম গুলো সলভ করার জন্য কাজে লাগাই, তাই না? অ্যাক্সিডেন্ট প্রবলেম তো একটা বড় প্রবলেম, যে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। একটা দেশের, একটা রাষ্ট্রের, একটা গোলের, সেফটি ইঞ্জিনিয়ারদের গোলই হবে কিভাবে আমি অ্যাক্সিডেন্ট কমাইতে পারি। ঠিক আছে, সেজন্য তারা কাজ করবে, যে তারা নলেজটা বেসিক সায়েন্স থেকে ধার করে, সেখান থেকে তাদের এই জিনিসগুলো আমি কিভাবে অ্যাপ্লাই করে আমার ফিল্ডে কিভাবে আমি ইমপ্রুভ করতে পারি, সেই জিনিসটার কাজ করে তারা। ঠিক আছে, সেই জিনিসটার কাজ করে। সো যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে এরকম সার্ভে ডাটা থেকে অথবা এরকম কোন ডেটাবেস থেকে আমরা আসলে অনেক ধরনের মডেলিং করতে পারি, যেই মডেলিং গুলো আমাদেরকে ফোরকাস্টিং এ সাহায্য করে অথবা ইম্পর্টেন্ট ইনসাইট পেতে সাহায্য করে। যেমন আমি উদাহরণটা দিলাম যে কি কারণে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, এটা আমি ফাইন্ড আউট করতে পারবো, এবং ওই অনুযায়ী কিন্তু আমাকে ব্যবস্থা নিতে হবে। আগে তো খুঁজে বের করতে হবে কি কারণে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, তারপরে সেই অনুযায়ী আমি ব্যবস্থা নেব। এই ব্যবস্থা নিলে হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট আমি কমাইতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার কি ডাটাবেজ। ঠিক আছে, ডাটার উপর ভিত্তি করে আমি আমার কনক্লুশনে পৌঁছাচ্ছি। ঠিক আছে, আপনারা যখন সার্ভে কোশ্চেন গুলো করবেন, এমন কোশ্চেন দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, যেগুলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে কাজে লাগতে পারে। যেমন আপনাদের মধ্যে কেউ যদি গত সেমিস্টারের করোনার ডাটাবেসটা আপনারা স্টাডি করে থাকেন তাহলে আহ, উম, তাহলে দেখবেন এই যে, প্রথম যে 3টা কোশ্চেন, হাউ অফেন ডিড ইউ ইউজ টু ট্রাভেল ইন আ উইক বিফোর করোনা, মার্চ 2020। ঠিক আছে, মার্চ থেকে আমাদের মোটামুটি স্কুল কলেজ 17 মার্চ থেকে সব বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে মার্চের আগে একজন মানুষ, হ্যাঁ, নর্মাল টাইমে সপ্তাহে কতবার ট্রাভেল করতো?
পিক অফ করোনাতে কতবার ট্রাভেল করছি, এপ্রিল থেকে আগস্ট, ওই সময়টা খুবই পিক ছিল, মানুষজন আতঙ্কে ছিল, প্যানিকে ছিল প্রচুর, মানে যারা মারা যাচ্ছিল তাদেরকে অনেক মানুষ অচ্ছুত মনে করছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে লাস্টেরটা কি, এই লাস্ট 3 মাসে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে আপনি যখন করোনার পিকটা মানে একটু ধকলটা মানুষ কাটায় উঠছে, তখন মানুষ আবার কি পরিমাণ সপ্তাহে ট্রাভেল করতেছে। তো এইগুলা কিন্তু আমার খুব সুন্দর একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হতে পারে, যে মানুষ করোনার কারণে কি পরিমাণ ট্রিপ ডিক্রিজ করেছে পিক আওয়ারে বা পিক টাইমে এবং আফটার পিকে। ঠিক আছে, আগে কতবার করে যাতায়াত করতো, ঠিক আছে, এখন কতবার করে যাতায়াত করে, পিকে কতবার যাতায়াত করে, আফটার পিকে কতবার যাতায়াত করে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা একটা দেখতে পারি যে মানুষের যে ট্রাভেল নেচারে কি ধরনের পরিবর্তন আসছে। এই রিডাকশন, ট্রিপ রিডাকশন, এটা কি সিগনিফিকেন্ট নাকি সিগনিফিকেন্ট না, এবং এখানে কতটুকু ইম্পোজমেন্ট আছে, ইম্পোজ আছে। ঠিক আছে, যেমন এই এপ্রিল থেকে আগস্ট অনেক সময় হচ্ছে আপনার লকডাউন বা এই টাইপের জিনিসপত্র ছিল, তারপরে কিন্তু ধীরে ধীরে লকডাউন গুলো মানে অনেকখানি শিথিল হয়ে গিয়েছিল। ঠিক আছে, সো এখান থেকে কিন্তু এই 3টে কোয়েশ্চেনে কিন্তু একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হওয়ার ভালো পসিবিলিটি। যদিও আমি এখানে সার্ভে করতেছি, তারা সরাসরি মানুষজন অ্যান্সার দিচ্ছে তাদের অন্য বৈশিষ্ট্যের উপর বেস করে, তারা কি চাকরি করে, কোথায় থাকে, ইনকাম কেমন, ঠিক আছে, মেল ফিমেল, ঠিক আছে, এই সব বৈশিষ্ট্যের উপর বেস করে, হ্যাঁ, এই সব বৈশিষ্ট্যের উপর বেস করে কিন্তু আমি অন্য, আমি তো সার্ভে করতেছি মাত্র কতজনের, ম্যাক্সিমাম 1000 জনের, তাই না, আমি তো অন্য আরেকজন মানুষকে নিয়ে আসি এবং তার যদি ওই ইনপুট ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি জানা থাকে, ঠিক আছে, ইনপুট ক্যারেক্টারিস্টিক কোনগুলো, যেগুলো হচ্ছে আমার এক্স এর ভ্যালুগুলো, এক্স এর ভ্যালুগুলো যদি আমার জানা থাকে, তাহলে আমি তাহলে আমি কিন্তু সে কি পরিমাণ ট্রিপ রিডাকশন করতো সেটা কিন্তু আমি বলতে পারবো আমার মডেল থেকে। আমার মডেলের অ্যাকুরেসি যদি ভালো হয়, মডেলের ফোরকাস্টিং অ্যাকুরেসি যদি ভালো হয়, তাহলে কিন্তু অন্য একজন মানুষের জন্য সে কয়টা ট্রিপ কমাবে অথবা কমাবে না, সেটা কিন্তু আমি ফোরকাস্ট করে বলতে পারি। ঠিক আছে, তো সার্ভের এসেন্সটা কি বোঝা যাচ্ছে? আমি এত কথা বলতেছি সার্ভের এসেন্সটা বোঝানোর জন্য। ঠিক আছে, অনেক ক্ষেত্রে ডাটাগুলো রিয়েল ডাটা হতে পারে, অনেক ক্ষেত্রে আপনার হাইপোথেটিক্যাল সিচুয়েশন হতে পারে, কিন্তু দুইটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুইটাই ইম্পর্টেন্ট। যে কোনো একটা নতুন প্রজেক্ট করার আগে ওই প্রজেক্টের প্রতি মানুষের মনোভাব কিরকম এটা জানার জন্য কিন্তু সার্ভে করা হয়। যে কোনো প্রজেক্টের একটা এসেনশিয়াল পার্ট, যে আমরা এই নতুন প্রজেক্ট করতে চাচ্ছি, আপনাদের কি মনে হয়, বিশেষ করে যারা ইউজার হবে তারা এটাকে কি পজিটিভ মনে করতেছে, নেগেটিভ মনে করতেছে, দেখবে ইউজ করবে কি স্যার করবে না, তাদের মেন্টালিটিটা কিরকম। হ্যাঁ বলেন। স্যার আমরা যে এই যে আপনাকে যে কোশ্চেন গুলো দিব এগুলা কি আমরা সার্ভে করে তারপরে দিব নাকি এমনিতে আমরা জাস্ট সিম্পল কোশ্চেন দিব আপনাকে? আপনারা আমাকে স্যাম্পল কোশ্চেন দেবেন, এটা মনে হয় অনেকের কনফিউশন হচ্ছে। সার্ভে কি করতে হবে এটা আপনাদেরকে আমি কিছুই বলি নাই। ঠিক আছে, আমি ধীরে ধীরে আগাচ্ছি। তো আপনারা আমাকে শুধু কোশ্চেন দেবেন, আপনারা একটা সেন্ট্রাল কোশ্চেন নিয়ে কাজ করবেন। এই যে দেখেন আমি একটা কোশ্চেনে দেখাচ্ছি, বলতেছি এটা হচ্ছে গত সেমিস্টারের কোশ্চেন ছিল। আপনার কি মনে হয় এই কোশ্চেন কি প্রত্যেক মানুষ আলাদা আলাদা ভাবে করছে? না, এখানে সবার কোশ্চেন আছে। আপনারা আমাকে স্যাম্পল কোশ্চেন পাঠাবেন, সেখান থেকে আমি একটা সেন্ট্রাল কোশ্চেনিয়ার তৈরি করব। ঠিক আছে, আমাদের সবার সেম কোশ্চেনিয়ার হইতে হবে, সবার কোশ্চেনিয়ার সেম হইতে হবে। আপনি যদি নিজে নিজে তৈরি করেন, নিজে নিজে সার্ভে করে ফেলেন, তাহলে আপনার ইন্ডিভিজুয়াল সার্ভে হয়ে গেল। এটা তো ইন্ডিভিজুয়াল ওয়ার্ক না, এটা গ্রুপ ওয়ার্ক, এটা গ্রুপ ওয়ার্ক। ঠিক আছে, যে যেমন ধরেন এই যে আমি উদাহরণ দেখাই, আমাকে অলরেডি কে কে পাঠাইছে, কে, স্যার আমি স্যার। এই যে রুদ্র হয়তো পাঠাইছে। সো এই যে, ঠিক আছে, এই যে ও আমাকে এরকম একটা দুইটা তিনটা কয়টা 6টা কোশ্চেন পাঠাইছে, এই 6টা থেকে সার্ভে হয়ে যাবে? হবে না, হবে না। এরকম এরকম একটা সেন্ট্রাল একটা থিমে আপনার সার্ভিং থাকতে হবে, যাতে সবার কোশ্চেন সেম হয়। আপনারা যদি এক একজন এক এক কোশ্চেনে সার্ভে করেন, তাহলে তো সবার সার্ভে ডাটা আলাদা, সবার সার্ভে ডাটা আলাদা, তাহলে আপনি ডাটা অ্যানালাইসিস করবেন কেমন করে? সবাইকে সেম কোশ্চেন হইতে হবে, সেম কোশ্চেন হইতে হবে, একটা নির্দিষ্ট ফরম্যাটে থাকতে হবে। সো আপনারা আমাকে পাঠাবেন, হচ্ছে প্রাইমারি সিলেকশন। প্রাইমারি সিলেকশন, আপনারা কি কি কোশ্চেন দিয়েছেন ওটার উপর বেস করে আমি ফাইনালাইজ করব যে আমাদের এই সেমিস্টারের সার্ভে কোশ্চেনারে কি কি কোশ্চেন থাকবে। তারপরে ওইটা প্রিপেয়ার করার পর আমি আপনাদেরকে দিব, তারপরে বলবো এতদিন সময়ের মধ্যে আপনারা আমাকে মিনিমাম 30 জনের এই কি বলে সার্ভে রেসপন্স ক্রিয়েট করে দেন। ঠিক আছে, সার্ভে রেসপন্স আপনারা কালেক্ট করেন, তারপর কালেক্ট করার পর সেটাকে আপনারা প্রসেস করবেন, প্রসেস করে আমি দেখাই দিব এক্সেল ফাইলে, এইভাবে এক্সেল ফাইলে এভাবে আমাকে দিবেন।
ঠিক আছে, গ্রুপ হিসেবে দিবেন বা যেভাবে বলবো সেভাবে দিবেন। তারপরে সেইটাকে আমি আবার প্রসেস করে কি করব, সেটাকে আমি একটা সেন্ট্রাল ডাটাবেস বানাবো। সেই ডাটাবেসটা আমি আপনাদেরকে আবার ব্যাক করব। সেই ডাটাবেসের উপরে তারপরে আপনারা ডাটা অ্যানালিসিস করবেন, গ্রাফ ক্রিয়েট করবেন, ভিজুয়ালাইজেশনের কাজ করবেন, তারপরে সেটার উপর প্রেজেন্টেশন দেবেন। জিনিসটা বোঝা গেছে? বোঝা গিয়েছে সাধন? হ্যালো? জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা। তো আগের দিন আমি এটা বলেছিলাম যে আপনারা কি কি উপায়ে কালেক্ট করতে পারেন। কি কি উপায় কালেক্ট করতে পারেন এটা মনে হয় যখন সময় আসবে তখন আবার বললে ভালো মনে থাকবে। আপাতত আপনারা আমাকে সার্ভে কোশ্চেন জমা দেন, ঠিক আছে, সার্ভে কোশ্চেন জমা দেন। এরপরে কি কি করা লাগবে আমি এমনি আগের ক্লাসে রাফলি বলেছিলাম যে আপনাদেরকে 30টা, মিনিমাম 30টা কালেক্ট করতে হবে, 30-এর বেশি কালেক্ট করা ভালো, ঠিক আছে। তারপরে সেগুলো আমাকে জমা দিবেন। জমা দেওয়ার পরে এক্সেল আকারে জমা দিবেন। ডাটাটাকে কিভাবে প্রসেস করতে হয়, ক্লিন করতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে। সেটা আমাকে জমা দিবেন। তারপরে সেটাকে একটা সিঙ্গেল ডাটা শিটে প্রিপেয়ার করা হবে। তারপর সেটা আমি আপনাদেরকে দেওয়ার পরে আপনারা ডাটা অ্যানালাইসিস করবেন, প্রেজেন্ট করবেন, ঠিক আছে। তো এইখানে আমাদের একটা রিপোর্ট দেওয়া লাগবে এবং একটা প্রেজেন্টেশন দেওয়া লাগবে। আমরা যেই রিপোর্টটা লিখবো সেই রিপোর্টের কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা এখানে দেওয়া আছে। পেপার ফরম্যাটে লিখতে হবে, অ্যাবস্ট্রাক্ট থাকবে, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ থাকবে, ঠিক আছে। আপনার সার্ভে কোশ্চেনটা কিভাবে ডিজাইন করতেছেন সেটা বর্ণনা থাকবে, ডাটা কালেকশন কিভাবে কালেক্ট করতেছেন, ডাটাবেস কিভাবে প্রিপেয়ার করতেছেন, ডাটা অ্যানালাইসিস কি কি করছেন, ঠিক আছে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডাটা, টেবিল, গ্রাফস এটসেট্রা। তারপর যে ডিসকাশন এন্ড ফাইন্ডিংস এন্ড রিকমেন্ডেশন। আপনার এখানে যে কাজটা করতেছেন না সেটা হচ্ছে যে কোনো মডেলিং করা হচ্ছে না, মডেলিং এর নলেজ আপনাদের এখন নাইও, এবং এই কোর্সের মধ্যে আপনাদের সেই পরিমাণ মডেলিং নলেজ দেওয়া পসিবল হবে না, ঠিক আছে। এই জন্য আমরা শুধুমাত্র কোন পার্টটা করব, আমরা হচ্ছে শুধুমাত্র ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পার্টটা করব, এবং সেটার উপর বেস করে আমরা যেসব ফাইন্ডিং পাচ্ছি, রিকমেন্ডেশন পাচ্ছি সেগুলো দিব, তারপর কনক্লুশন রেফারেন্স। এটার মধ্যে ডেলিভারেবল কি কি জমা দিতে হবে, সার্ভে কোশ্চেনিয়ার আপনারা যেগুলো ফিল্ড আপ করবেন, যেগুলা পূরণ করবেন, সেগুলোর হার্ড অথবা সফট কপি লাগবে, সার্ভের ফাইনাল ডাটাবেস, ঠিক আছে, ডাটা ডিকশনারি সহ আপনাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ফাইল, ফাইনাল রিপোর্ট, এক্সেল ফাইল অফ ডাটা অ্যানালাইসিস। আপনারা যে ডাটা অ্যানালাইসিস করবেন এক্সেল ফাইল দিয়ে সেই সবগুলো জমা দেওয়া লাগবে, ঠিক আছে। এই ছিল পার্ট 1। এরপরে পার্ট 2। পার্ট 1 সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? যখন যেই কাজটা আসবে তখন সেই কাজ সম্পর্কে আবার আমরা ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। আপাতত এটা হচ্ছে আমাদের পুরো ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? না স্যার। নো স্যার। নো স্যার। নো স্যার। এরপরে সেকেন্ড পার্টটা হচ্ছে রিজনস এন্ড ইনোভেটিভ ওয়েজ টু সলভ ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি, ঠিক আছে। তো এইটা তো আমি আগের দিনে বলেছিলাম যে একটা কমন টপিক, খুবই কমন টপিক, এবং আপনারা সবাই ফেস, ঠিক আছে। তো আমি আজকের ক্লাসেই যে ফার্স্ট লেকচার আছে সেখানেই অনেকগুলা কনসেপ্ট আইডিয়া নিয়ে বলবো, যেগুলা বিশ্বের বিভিন্ন দেশে অ্যাপ্লাই করা হয়েছে, বাংলাদেশেও হয়তো কিছু কিছু ট্রাই করা হয়েছে, ঠিক আছে। তো ওইগুলা প্লাস এগুলা বাদে আপনাদের যদি নিজস্ব কোনো ধ্যান ধারণা থাকে সেইখান থেকে আপনারা এই ট্রাফিক জ্যামের কারণ কি এবং সেটা সলভ করার ইনোভেটিভ ওয়ে কি কি সেটা বলতে পারেন। তো এখানে একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন। সো এটার যেই রেসপন্স আপনারা দিবেন রিপোর্টের মাধ্যমে, প্রেজেন্টেশনের মাধ্যমে, সেটা হচ্ছে আপনার ইনোভেটিভ হইতে হবে, ঠিক আছে। আপনারা অনেকেই হয়তো চিন্তা করেছেন, আপনারা অনেকেই জ্যামের মধ্যে বসে আছেন, ঘন্টার পর ঘন্টা বসে আছেন, অনেকে সময় নষ্ট না করে কেউ কেউ হয়তো চিন্তাও করেছেন মাঝে মধ্যে, আচ্ছা এই যে ঢাকা শহরে এত জ্যাম লাগে, কি করলে জ্যামগুলো কমতে পারে। অনেক সময় আপনারা পেপারে দেখেন না বা সংবাদপত্রে দেখেন না যে ট্যাক্সি ড্রাইভারের কোনো, বা একজন ড্রাইভারের, হ্যাঁ, যে ট্যাক্সি ড্রাইভার তার কোনো নলেজ নাই। কিসের নলেজ নাই মানে প্রথাগত কোনো আপনার এডুকেশন নাই, পড়াশোনা ওইভাবে করে নাই, ঠিক আছে, হয়তো অতটা শিক্ষিত না, কিন্তু সে বলছে যে এইভাবে করলে কিন্তু ট্রাফিক জ্যাম লাগবে না, তাই না? মানুষজন চিন্তা করে অনেক সময় বের করে ফেলতে পারে। সবসময় যে পড়াশোনার মাধ্যমে এগুলো আসতে হয় তাও না, মানুষ কিন্তু মানুষ এমন মানুষ মানুষ চিন্তা ভাবনা করে কিন্তু অনেক কিছু বের করতে পারে।
নেসেসারিলি যে পাবে বা কোন দেশে অ্যাপ্লাই করা হয়েছে সেগুলো দিয়ে আপনাকে যে করতে হবে তা না। আপনি নিজে চিন্তা করে বলতে পারেন যে আচ্ছা আমার মাথায় একটা আইডিয়া আছে, এইটা অ্যাপ্লাই করলে হয়তো কি বলে ট্রাফিক জ্যাম কমতে পারে, সেই জিনিসটাকে আপনাকে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, তো এইখানে আপনাদের এই প্রেজেন্টেশনটা রিপোর্ট হিসেবে আসবে, আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসেবে আসবে। সেখানে আপনারা কি কি কারণে ট্রাফিক জ্যাম হচ্ছে, ঠিক আছে, সেই জিনিসগুলোকে হাইলাইট করবেন, প্লাস কিভাবে এটাকে সলভ করা যায়, কিভাবে এটাকে সলভ করা যায়। সলভ করার সময় বা আইডেন্টিফাই এবং সলভ করার সময় পুরো প্রসেসটাতে আপনাকে কয়েকটা জিনিসের প্রতি আপনাকে নজর রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে এই রেসপন্স গুলো আসে, কারণ ওই রেসপন্স গুলোর জন্য আলাদা মার্কস থাকবে। ঠিক আছে, ওই রেসপন্স গুলোর জন্য আলাদা মার্কস থাকবে। তো আপনার রিজনিং এবং সলিউশন দুইটার মধ্যেই আমাকে দেখাইতে হবে যে আপনি এই জিনিসগুলো কনসিডার করছেন নাকি। সোসাইটাল ইম্প্যাক্ট, হেলথ ইম্প্যাক্ট, সেফটি ইস্যুজ অর ইম্প্যাক্ট, লিগাল কালচারাল। ঠিক আছে, লিগাল কালচারাল হয়তো অত সহজে আনা যাবে না, কিন্তু প্রথম তিনটা সোসাইটাল, হেলথি, সেফটি, তারপরে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি সাস্টেনেবল সলিউশনস। সাস্টেনেবিলিটি মানে বুঝেন, সাস্টেনেবল কাকে বলা হয়? সাস্টেনেবিলিটি খুবই পরিচিত টার্ম, এটার মানে কি আপনারা বুঝেন? সাস্টেইন করা মানে কি? টেকসই। টেকসই, যেমন আগের দিন আলোচনা করছিলাম, তাই না? তো এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি যে ট্রাফিক জ্যামের কারণে অ্যাকচুয়ালি মানে যে গাড়ি ঘোড়াগুলো আছে, তাই না, এই গাড়ি ঘোড়াগুলোর অনেকের আপনার পলিউশন ক্রিয়েট করে। কি করলে এটাকে পলিউশনটা লেস করা যায়? আপনি কি প্রপোজ করবেন যে বাংলাদেশে আর কোনো ডিজেল চালিত গাড়ি চলবে না বা পেট্রোল এগুলা চালিত চলবে না, বরং আমরা ইলেকট্রিক ভেহিকেলের দিকে কনভার্ট করব? অথবা নতুন যে পাবলিক ট্রানজিট গুলো আনা হচ্ছে সেগুলোকে কি এমন কোনো ইয়াতে আনবো যেগুলো পলিউশন ক্রিয়েট করে না? ঠিক আছে, অর্থাৎ সলিউশন গুলোর মধ্যে আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সাস্টেনেবল কনসেপ্ট আছে নাকি, এই জিনিসগুলোকে আপনাকে আনতেই হবে। আপনি যে সলিউশন দিচ্ছেন সেই জিনিসগুলার সেফটি ইম্প্যাক্ট কি, হেলথ ইম্প্যাক্ট কি, সোসাইটাল ইম্প্যাক্ট কি, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ইম্প্যাক্ট কি, সেই জিনিসগুলো আনতে হবে। প্লাস এট দ্য সেম টাইম ইউ নিড টু কনসিডার দ্য এথিক্যাল পার্সপেক্টিভ অফ ডিফারেন্ট এন্টিটিস। এটা বলতে কি বুঝাচ্ছি, যে বাংলাদেশের অনেক জায়গায় দুর্নীতি আছে, ঠিক আছে, ট্রাফিক সেক্টরে এর বাইরে না। ঠিক আছে, দুর্নীতিগুলো কিরকম হয় অলরেডি আমি একটা উদাহরণ দিলাম। এই যে যখন আপনার এই লাইসেন্স দেওয়া হয় বিআরটিএ তে, অনেকেই কিন্তু গাড়ি চালাতে পারে না, কিছুই পারে না, 2,000, 3,000, 10,000 টাকা দিয়ে দেয়, তাকে লাইসেন্স দিয়ে দেয়। এটা হচ্ছে একটা সরকারি লেভেলের দুর্নীতি। তারপরে এর বাইরে কি দুর্নীতি আছে, একজন ট্রাফিক রুলস ভায়োলেট করেছে, তার কাছে হয়তো আইদার লাইসেন্স নাই অথবা সে সিগন্যাল ব্রেক করেছে, পুলিশ তাকে ধরেছে। ঠিক আছে, তার এখন কি হবে, প্রপার নিয়োজন অনুযায়ী হচ্ছে তাকে আপনার মামলা করা হবে। ঠিক আছে, তাকে টিকিট দেওয়া হবে, সেই টিকিটের উপর বেস করে আইদার তার যেহেতু একটা ট্রাফিক রুলস ভায়োলেট করছে তার আইদার পয়েন্ট কাটা হবে অথবা তাকে ফাইন করা হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশে খুবই প্রচলিত যে ট্রাফিক পুলিশকে সার্জেন্টকে কিছু টাকা ধরায় দেয়, তারা আর মামলাটা দেয় না। ঠিক আছে, সেটাতে কি হবে, সেটাতে আসলে কোনো আপনার এটা নোটেড থাকলো না, এটা কোনো জায়গায় নোটেড থাকলো না। ঠিক আছে, নোটেড না থাকায় কি হইলো যে এইটা হচ্ছে ট্রাফিক পুলিশ বা সার্জেন্টের পকেটে চলে গেল। ঠিক আছে, কিন্তু এটা আসলে হইলে কার পাওয়ার কথা ছিল, সরকার বা সিস্টেমের টাকাটা কালেক্ট করার কথা ছিল, সেই টাকাটা তারা আবার ট্রাফিকের ইমপ্রুভমেন্টে ব্যবহার করতে পারতো। ঠিক আছে, তো এই যে একটা আপনার এথিক্যাল মানে মানুষের মরালিটির একটা মানে এটাকে কি বলবো মানে ডিক্রিজ হয়েছে। ঠিক আছে, মূল্যবোধের অবক্ষয়। ঠিক আছে, মানুষজন কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা সৎ কাজ কোনটা অসৎ কাজ, ঠিক আছে, এই জিনিসগুলাতে আর যাচ্ছে না। অথবা আপনি অন্য পার্সপেক্টিভ দেখেন, আপনি একজন ড্রাইভার, ঠিক আছে, আপনার মেন্টালিটি কি আপনি ট্রাফিক রুলস মেনে চলবেন, নাকি আপনার মেন্টালিটি হচ্ছে না আমাকে আগে যেতে হবে, এটার জন্য রুলস ব্রেক করতে গেলে কোনো সমস্যা নাই? অথবা আপনার মেন্টালিটি কিরকম, যখন আপনার বাসে উঠতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি গেট লক সিটিং সার্ভিস বাসে উঠতে চাচ্ছেন, ঠিক আছে, যখন আপনি উঠে বসলেন তখন আপনি বলতেছেন যে এক্সট্রা মানুষকে তুলবা না। ঠিক আছে, কিন্তু আপনি যখন আবার নিচে আসেন, ঠিক আছে, বাস পাচ্ছেন না, তখন জোর করে ধাক্কা ধাক্কি দিয়ে ইউজার থেকে প্লাস অথরিটি
হ্যালো স্যার, আপনাকে কথা দুর্নীতিকে ইয়া করে, মিসম্যানেজমেন্ট থেকে। স্যার আপনার কথা একদম হ্যাঁ কেটে আসতেছে, বোঝা যায় না। স্যার আপনার কথা বোঝা যায় না। আচ্ছা, হ্যাঁ তো এটা বলতে হবে তো। এখন কি শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি স্যার। জি স্যার। হ্যালো। জি স্যার। আচ্ছা, কতক্ষণ শুনতে পাননি? কোত্থেকে স্যার শুনতে অল্প, পাননি বলেন, আবার রিপিট অল্প করি। কিছুক্ষণ। স্যার 20 সেকেন্ড হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম যে এথিক্যাল পার্সপেক্টিভটাকে আপনাকে হাইলাইট করতে হবে। ঠিক আছে, এটা সিস্টেমের আনএথিক্যাল ব্যাপার স্যাপার হতে পারে। লাইসেন্সিং এর জন্য যেটা বললাম, উদাহরণ দিলাম, আপনার যারা কি বলে রোড সাইড ম্যানেজমেন্টে আছে তাদের আনএথিক্যাল কাজকর্ম হতে পারে, যেমন ট্রাফিক পুলিশ সার্জেন্টের উদাহরণ দিলাম। আপনার ইউজারের আনএথিক্যাল কাজকর্ম হতে পারে, যেটা আমি বললাম যে কি বলে আপনি, আপনার মেন্টালিটি হচ্ছে ট্রাফিক রুল ভায়োলেশন করার জন্য। ঠিক আছে, অথবা আপনি নিজে যখন মানে সুবিধাজনক পজিশনে থাকেন তখন হচ্ছে আপনি একরকম চান, আর নিজে অসুবিধাজনক পজিশনে থাকলে আরেক রকম চান, তাই না? আপনি বাসে উঠে পড়লেন, তখন নিজে উঠে দাঁড়ায় আছেন গেট লক সার্ভিসে, নতুন কাউকে উঠতে গেলে বলতে চাই তুমি নিচ্ছ কেন, এক্সট্রা মানুষকে নিচ্ছ কেন? ঠিক আছে, অথচ নিজেই তো আপনি রুল ব্রেক করে উঠতেছেন। তো এই ইথিক্যাল ব্যাপার স্যাপার গুলাকে হাইলাইট করতে হবে। ঠিক আছে, তো এখন এই জিনিসগুলোর উপর বেস করে আপনাকে এই পুরো রিপোর্টটা লিখতে হবে। এখানে লিটারেচার রিভিউ আসতে পারে, কেস স্টাডিজ আসতে পারে, আপনারা বিভিন্ন দেশের, বাংলাদেশের যেই সিস্টেম বা যেই সিচুয়েশন, যে ওভার ক্রাউডেড, ওভার পপুলেটেড ঢাকা শহর, হ্যাঁ এরকম সিটি তো আসলে ঢাকাই প্রথম শহর না, অন্য দেশেও ছিল, অন্য দেশেও আছে, তারা কিভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করতেছে, ম্যানেজ করতেছে। ঠিক আছে, সেই জিনিসগুলো আপনারা স্টাডি করতে পারেন। স্টাডি করে তারা কি কি সলিউশন দিয়েছে, সেই সলিউশন গুলা বাংলাদেশে বা ঢাকা শহরে অ্যাপ্লিকেবল কিনা সেই অ্যানালাইসিসটা আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তারপরে আপনার নিজস্ব যদি কোনো আইডিয়া থাকে, ইয়া থাকে, সেগুলো তো লিখতেই পারবেন। ঠিক আছে, রিজনস অফ দ্য ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি, ইনোভেটিভ ওয়েজ টু সলিউশন, লিমিটেশন অফ দ্য প্রপোজ মডেল। আপনি যা প্রপোজ করতেছেন সেগুলোর মধ্যে লিমিটেশন কি। ঠিক আছে, তো এর মধ্যে অনেকেই আমাকে খুব অ্যামেজ করে, অনেকের কাজকর্ম। যেমন ধরেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। গতবার একটা ছেলে, একজন স্টুডেন্ট একটা তার নিজস্ব system, আমি জানি না, তো স্যার আপনার কথা আবার কেটে কেটে আসতেছে স্যার। করতেছে। আমি এখন চুপ করে আছি, এই জন্য মনে হয় কথা শুনতে পাচ্ছেন না। উম, উম, 5। ঠিক আছে, তো ওই ছেলেটা হুম এরকম একটা আইডিয়া দিয়েছে যে যে কোনো ইন্টারসেকশনে আর আপনার এটার নাম কি, সিগন্যাল থাকবে না। ঠিক আছে, সিগন্যাল থাকবে না, বরং এরকম একটা সিস্টেম থাকবে যেখানে কোনো গাড়ি আসলে, ঠিক আছে, এক এক দিকে যেতে চাবে, কিভাবে যাবে সেটা এখানে দেখানো হচ্ছে। এদিক থেকে এদিকে চলে গেল, ঠিক আছে, সোজা যেতে গেলে তাকে এভাবে যেতে হবে। ঠিক আছে, অথবা বামে ডানে যেতে গেলে। সো এখানে তাহলে কি আর কোনো থামার দরকার পড়ছে না, থামলেই তো আসলে জামটা ক্রিয়েট হচ্ছে, তাই না? সিগন্যাল লম্বা হলে আপনার জামটা ক্রিয়েট হচ্ছে। কিন্তু এই ছেলেটা এমন ভাবে দেখাচ্ছে যে এক একটা গাড়ি আসলে তার যদি বিভিন্ন দিকে যাওয়ার দরকার থাকে, সে কিভাবে আপনার অন্যকে বাধাগ্রস্ত না করে সরাসরি সে চলে যেতে পারে। তাই সবগুলো মুভমেন্টে কিন্তু আসতেছে, ওয়েস্ট থেকে নর্থে গেল, নর্থ থেকে আপনার ওয়েস্টে গেল, ঠিক আছে, সাউথ থেকে ইস্টে গেল, সব ডিরেকশনই কিন্তু যেতে পারতেছে। হুম, ঠিক আছে, তো এইভাবে সে এই ইনোভেটিভ একটা জিনিস দেখছিল, এটা আমার কাছে
আপনারা আপনাদের মধ্যে হয়তো মানুষজন আছে যারা এরকম কাজ করতে পারবেন, ঠিক আছে? তো এটা মানে কি বলে, কতটুকু করতে পারবে, জাস্ট গদ বাঁধা কিছু না করে দেখেন যে কিভাবে আপনি রিয়েল চিন্তা করে দেখেন যে আপনার এই আইডিয়া থেকে হয়তো অনেক বড় কিছু একটা হয়ে যেতে পারে, তাই না? ইনোভেটিভ আইডিয়ার সবসময় মূল্য আছে, এন্টারপ্রেনারশিপ, ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিই, যে উবার পাঠাও এই যে জিনিসগুলা, ঠিক আছে, এই যে কনসেপ্টটা, যে মানুষের নিজস্ব গাড়ি থাকবে, সেই গাড়ি তারা ভাড়া দেবে অন্য অন্য ট্রিপের জন্য, ঠিক আছে? এই যে একটা সিম্পল আইডিয়াটা কিন্তু সিম্পল। মানুষের গাড়ি অনেক সময় বসে থাকে, এই গাড়ি সে অন্যকে ভাড়া দেবে ইউজ করার জন্য, একটা ট্রিপ করবে, ট্রিপের এগেনস্টে সে টাকা পাবে, ঠিক আছে? এই যে সেন্ট্রালি সিস্টেমটা যে গড়ে তুলছে, এখন উবার পাঠাওয়ের বাণিজ্য কত কত মিলিয়ন মিলিয়ন ডলারের হয়েছে, তাই না? উবার তো বিদেশি থেকে আসছে, পাঠাও আসলে একই কনসেপ্টে নিছে, একটু পরে নিছে আমাদের দেশে বলে পাঠাও নাম আসছে, ঠিক আছে? কিন্তু কনসেপ্টটা তো এরকমই, তাই না? সো এই কনসেপ্টের মাধ্যমে কিন্তু দেখেন ওই যে আমাদের পাঠাওয়ের যেই এখনকার যেই হেড, ওটাকে কি বলে, সিইও বা এই টাইপের কিছু, সে কিন্তু একজন ইয়াং স্টুডেন্ট ছিল, তাই না? যে ইয়াং একজন পার্সন, এই একটা ইনোভেটিভ আইডিয়া দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারছে দেখে সে এখন মানে একজন এন্টারপ্রেনার হয়ে গেছে, তাই না? কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তার একটা আইডিয়া। এরকম আমাদের বাংলাদেশে আরো নতুন নতুন অনেক আইডিয়া আপনার ইমপ্লাই করার অপরচুনিটি আছে। যেই দেশে যত বেশি সমস্যা, সেই দেশে এরকম ইনোভেটিভ আইডিয়া অ্যাপ্লাই করার প্রবাবিলিটি তত বেশি, অপরচুনিটি তত বেশি, ঠিক আছে? আপনি যদি এরকম একটা ভালো আইডিয়া দিতে পারেন এবং সেটাকে আপনি ভালো মতো সেল করতে পারেন, সঠিক জায়গায় যাইতে পারেন, আপনি এরকম বিলিয়নিয়ার হতে পারবেন, ঠিক আছে? কিন্তু এটার জন্য চিন্তা ভাবনা করা লাগবে, ঠিক আছে? সব সময় আসলে এটাকে কি বলে, যে ট্র্যাডিশনাল যে ওয়ে, আমি পড়াশোনা করব, পড়াশোনায় পরীক্ষা ভালো করব, তারপরে কি বলে চাকরি পাবো, চাকরি করব, এটা হচ্ছে মানে একটা কি বলে এভারেজ একটা চিন্তা ভাবনা। কিন্তু কিন্তু আপনি যদি একটা সমাজে পরিবর্তন আনতে চান, ঠিক আছে, এই পরিবর্তন কিন্তু এরকম এরকম সিস্টেমের মাধ্যমে আসবে, ঠিক আছে? একটা ভালো পরিবর্তন। ট্রাফিক জ্যামের সমস্যা আপনারা ছোটবেলা থেকে দেখে আসতেছেন যারা ঢাকায় থাকেন, ঠিক আছে? তো আপনার আইডিয়া থেকে যদি বলেন। স্যার আপনি যে রোডের যে স্লাইডটা দেখিয়েছিলেন ওইখানে তো স্যার আহ, রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যে বাঁক নিয়ে যাওয়া যায়। আহ, এখন যদি স্যার কোনো বাস অথবা কোনো ট্রাক ওইটা যদি বাঁক নিয়ে যেতে চায় তাহলে তো স্যার রাস্তা পাশে অনেক বড় হওয়া লাগবে না? অবশ্যই বড় হওয়া লাগবে, গুড। সো এইটাই যে আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারতেছেন, আমি ওটা জাস্ট দেখাইলাম। ওর ওই প্রসেসের অনেক লিমিটেশন আছে, সেই লিমিটেশন গুলো বুঝতে হবে। একটা যখন আপনি প্রপোজ করবেন, নট নেসেসারিলি প্রপোজালটা হবে কি একদম 100% নিখুঁত, তাই না? এটাতে কোনো ফ্ল থাকতে পারবে না তা না, কিন্তু সেটাকেও আপনাকে বুঝতে হবে যে আমি এই জিনিসটা প্রপোজ করছি, এটার স্ট্রং সাইড হচ্ছে এগুলা, এই এই সুবিধা সে প্রোভাইড করবে, কিন্তু এটার এই এই অসুবিধা আছে। যেমন এটা আপনি যেটা বললেন, অবভিয়াসলি এখানে আপনি প্রথম সমস্যা হচ্ছে এই সিস্টেম অ্যাপ্লাই করতে আপনাকে প্রচুর পরিমাণে জায়গা লাগবে। ইন্টারসেকশন গুলো আগের মতো ছোট ইন্টারসেকশন হইলে হবে না, অনেক বড় ইন্টারসেকশন হইতে হবে, অনেক বড় ইন্টারসেকশন হইতে হবে, অনেক জায়গা লাগবে। বিশেষ করে বাস, ট্রাক বা যে কোনো বড় গাড়ি ওইটুক জায়গার মধ্যে ঘুরতে পারবে পারবে না তো, তার যে রেডিয়াস লাগবে সেই রেডিয়াসটা অনেক বড় লাগবে। এটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম। তো সেক্ষেত্রে একটা সলিউশন কি হতে পারে, এটা আমরা ইমপ্লাই করতে পারি কোথায়, যেখানে বাস ট্রাক চলে না। বাসটা যদি না চলে সেসব জায়গায় করতে পারি, অন্য জায়গায় হয়তো করা যাবে না, এরকম লিমিটেশন থাকবে। কিন্তু তারপরে তো আপনাকে ওই লেভেল পর্যন্ত যাইতে হবে, এভাবে চিন্তা করতে করতেই তো ভালো আসবে। আপনি একবারে ফার্স্টে ইউরেকা বললেন, সেই ইউরেকার একদম মানে ফুল প্রুফ প্ল্যান হবে তা তো না। আপনি ওই সমস্যাটা দেখবেন, চিন্তা করবেন, এটাকে কিভাবে সলভ করা যায়, ফার্দার চিন্তা করবেন, ঠিক আছে? এইভাবেই তো জিনিসগুলো আপনার ডেভেলপ হবে, ঠিক আছে? কিন্তু ওই ক্রিটিক্যাল থট প্রসেসটা আপনার মধ্যে ডেভেলপ করতে হবে, এইটা চাচ্ছি আমরা। আমরা জি চাচ্ছি স্যার। ক্রিটিক্যাল থট প্রসেসটা আপনার মধ্যে ডেভেলপ হবে। এই যে আপনি সুন্দর একটা কথা বললেন যে একটা সিস্টেম দেখালাম, এই সিস্টেমের কি লিমিটেশন আপনি বের করলেন, আবার পজিটিভ সাইড গুলো চিন্তা করেন যে এটাতে এই এই সুবিধা থাকবে, এই অসুবিধা থাকবে, তাই না? জি আচ্ছা, স্যার। সো সেটার হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট ফাইনাল রিপোর্ট থাকবে। তো দেখেন আপনার এই সেকেন্ড পার্টটা, রিজনস এন্ড ইনোভেটিভ ওয়েজ টু সলভ ট্রাফিক জ্যাম, এটা কিন্তু হচ্ছে আমার আমার 8 উইকে প্রেজেন্টেশন হয়ে যাবে, 8 উইকে, ঠিক আছে? কত এটা, 7ই আগস্ট মনে হয়, তাই না? হ্যাঁ, 7ই আগস্ট। 7ই আগস্টে আপনার কিন্তু ওই প্রেজেন্টেশনটা হয়ে যাবে, তার মধ্যে কিন্তু আপনাকে এগুলো সব প্রিপেয়ার করতে হবে। আজকে কত তারিখ, 24শে জুন, 7ই আগস্টের মধ্যে করতে হবে, ঠিক আছে? পাচ্ছেন? জি স্যার।
সো এটার জন্য আপনার এটা গ্রুপ পারফরমেন্স হবে। তো আমি এখনো গ্রুপটা তৈরি করিনি, মেইনলি হচ্ছে আমি ওই অ্যাড ড্রপের পরে গ্রুপটা ক্রিয়েট করি, যেহেতু অনেকে অ্যাড ড্রপ করে ফেলে তখন গ্রুপ চেঞ্জ করতে ডিফিকাল্ট হয়। হ্যাঁ, তো আপনাদের এখনো তো 28 জনই আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আইদার 4 জন অথবা 5 জনের গ্রুপ হবে, 4 জন অথবা 5 জনের গ্রুপ হবে। আমি দেখবো যে কয়টা গ্রুপ দিব, আমি ফাইনালি স্টুডেন্টের সংখ্যার উপর বেস করে দিই। তো এই আমি আমার সব কোর্সে গ্রুপ আমি নিজে ডিসাইড করে দিই। সব কোর্সে আমি আমার গ্রুপ ডিসাইড করে দিই যে গ্রুপ মেম্বার এরা এরা হবে। কিন্তু এই একটা কোর্সে আমি গ্রুপ মেম্বার ডিসাইড করি না, কারণ আমার মতে এটা আসলে সবসময় যে করতে হবে নট নেসেসারিলি। গ্রুপ আমি ডিসাইড করলে সেটার অনেক সুবিধা আছে। সুবিধা হচ্ছে যে আপনি রিয়েল লাইফ সিচুয়েশন, যে আপনি সবসময় আপনার গ্রুপ মেম্বারদেরকে আপনি পাবেন না, তাই না? আপনারা যারা একসাথে পড়াশোনা করতেন সবাই তো একই অফিসে গিয়ে চাকরি করবেন না, এক একজন এক এক অফিসে কাজ করবেন। সবার কলিগ ফ্রেন্ডলি নাও হইতে পারে, সবার কলিগ ফ্রেন্ডলি নাও হইতে পারে, ঠিক আছে? বস ফ্রেন্ডলি নাও হইতে পারে, ঠিক আছে? তখন আপনাকে কিন্তু এভাবে করতে হবে। আপনি যদি লিডার হন, আপনি যদি নিজেই অফিস খুলে দেন, আপনি যাকে দিয়ে কাজ করাচ্ছেন সে কাজে ফাঁকি মারতে চাইতে পারে, তাকে দিয়ে কিভাবে কাজ করাবেন, এই স্কিল গুলা, ওই সফট স্কিল গুলা কিন্তু ডেভেলপ করা দরকার, ঠিক আছে? ওই জন্য আমি আমার অন্য সব কোর্সে যখন গ্রুপ ক্রিয়েট করি তখন আমি ক্রিয়েট করে দিই। কিন্তু এইখানে যেহেতু আপনার অনেক ধরনের ইনোভেটিভ চিন্তা ভাবনার অপশন আছে, এই একটা ক্ষেত্রে আমি গ্রুপটাকে আমি ডিসাইড করি না। আমি অপশন দিই যে স্টুডেন্টরা যদি নিজেরা গ্রুপ ডেভেলপ করতে চায় তাহলে তারা করতে পারবে, ঠিক আছে? তো আপনারা কি চান, আমি গ্রুপ মেম্বারদেরকে সিলেক্ট করে দিব নাকি আপনারা নিজেরা সিলেক্ট করবেন? স্যার আমরাই সিলেক্ট করি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা সিলেক্ট করেন, কোনো সমস্যা নাই। আমি খালি নাম্বারটা বলে দিব, আইদার 4 জন অথবা 5 জন হবে, ঠিক আছে? আইদার 4 জন মেম্বার হবে অথবা 5 জন মেম্বার হবে। 4 জন না 5 জন হবে সেটা আমি ওই 29 তারিখের মধ্যে বলে দিব, ঠিক আছে? কতজন ফাইনালি স্টুডেন্ট আছে ওটার উপর বেস করে বলে দিব। আপনারা নিজেরা নিজেরা মাথায় রাখেন, 4 জন হইলেই 4 জন হবো, 5 জন হইলেই 5 জন হবো, ঠিক আছে? আমি যেটা বলবো সেটাই। কিন্তু আপনারা যদি আলটিমেটলি কারেন্ট স্টুডেন্ট থাকেন 28 জন, তাহলে আমি মনে হয় 4 জন করে দিব, কারণ 4 সাথে 28, তাহলে সুন্দর ভাগ হয়। আর যদি বাড়ে কমে তখন হয়তো 5 জন করে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা ওইভাবে মনে রাখেন, ওইভাবে করবেন। এবং এক্সপেকটেশন অনেক বেশি, আমি আপনাদেরকে পড়ানোর মাঝখানে মাঝখানে আগের বছরের কাজগুলো দেখাবো, ঠিক আছে? অনেকে কিন্তু খুব ভালো কাজ করেছে, অনেকে খুব ভালো কাজ করেছে, ঠিক আছে? সো এক্সপেকটেশন অনেক বেশি এবং মার্কসও অনেক বেশি, তাই না? প্রজেক্টে আপনারা অন্য কোন প্রজেক্টে 30% মার্কস নিয়ে কাজ করেছেন আমি জানি না, ঠিক আছে? মার্কসও অনেক বেশি। আচ্ছা, তো এই জিনিসগুলা বলতে বলতে আমি রিলেভেন্ট আরেকটা টপিকে যাই। আপনাদের কি ওবি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে? ওবি, আউটকাম বেজ এডুকেশন। নো স্যার। নো স্যার। কম বেশি পাওয়ার কথা, কারণ এখন সব সব কোর্সেই আমাদের স্যারদের বা ফ্যাকাল্টিদেরকে বলা হয়েছে যে এগুলো সম্পর্কে কম বেশি ধারণা দিতে। সো আউটকাম বেজ এডুকেশন, হ্যাঁ গুড, পাওয়ার কথা। সো আউটকাম বেজ এডুকেশন এটা হচ্ছে এখন আমাদের বাংলাদেশে যতগুলো ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আছে তাদের সবাইকে আউটকাম বেজ এডুকেশন সিস্টেমে পড়াতে হবে, ঠিক আছে? আমাদের ট্র্যাডিশনাল যে ওয়েটা ছিল, আগের ট্র্যাডিশনাল ওয়ে, সেটা কিরকম যে ক্লাসে ফ্যাকাল্টি বা ইনস্ট্রাক্টর পড়াবে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা পড়াবে, কিছু প্রবলেম সলভ করবে, তারপরে পরীক্ষা হবে একটা, ঠিক আছে? পরীক্ষা হবে, পরীক্ষায় মার্কস থাকবে, ক্লাস টেস্ট নিবে, শেষ। এটাই হচ্ছে তার এভালুয়েশন। পরীক্ষা, তারপরে ক্লাস টেস্ট, অ্যাটেন্ডেন্স, এগুলো নিয়েই তাকে একটা গ্রেড দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো এখন বাংলাদেশ এর ইউজিসি, তারপরে বায়েট, আইবি, এরা বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো ফলো করে বাংলাদেশে আউটকাম বেস এডুকেশন সিস্টেম চালু করতে চাচ্ছে। এবং এই চিন্তা ভাবনা শুরু হয়েছে 2000 সালের দিকে। প্রফেসর জামিলুর রেজা চৌধুরী এবং ওই সময় যারা লিডার ছিলেন তাদের হাত ধরে এই চিন্তা ভাবনাটা শুরু হয়েছিল। তারপরে 2011-র পর থেকে বাংলাদেশ এই জিনিসটা অ্যাচিভ করার জন্য আউটকাম বেজ এডুকেশন, তো এটা অ্যাচিভ করলে কি হবে এটা আমি আগে বলে দিই, যে বিশ্বের বিভিন্ন দেশে অ্যাকর্ড আছে, ঠিক আছে, বা অ্যাক্রিডিটেশন কাউন্সিল আছে, ঠিক আছে? তো তাদের কনসেপ্টটা হচ্ছে যদি একটা প্রোগ্রাম একটা নির্দিষ্ট অ্যাকর্ডকে ফলো করে, ঠিক আছে,
নির্দিষ্ট অ্যাকর্ডকে ফলো করে। আমরা বাংলাদেশ হচ্ছে ওয়াশিংটন অ্যাকর্ডকে ফলো করছি, ঠিক আছে? ওয়াশিংটন অ্যাকর্ডের অ্যাক্রিডিটেশন আমরা চাচ্ছি বাংলাদেশ কিউমুলেটিভ দেশ হিসেবে। তো যেই সব দেশ ওই অ্যাকর্ডের আন্ডারে অ্যাপ্রুভড, ঠিক আছে, যেমন ইউএসএ তারা ওয়াশিংটন অ্যাকর্ডের আন্ডারে অ্যাপ্রুভ, মালয়েশিয়া ওয়াশিংটন অ্যাকর্ডের আন্ডারে অ্যাপ্রুভ, বাংলাদেশ ওই অ্যাকর্ডে অ্যাপ্রুভ হতে চাচ্ছে, ঠিক আছে? তাহলে কি করতে হবে, তারা বলছে যে পড়াশোনার এরকম একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে হবে এবং আমাকে দেখাতে হবে যে এই কোয়ালিটি গুলো আমার গ্রাজুয়েটদের মধ্যে আছে, এই কোয়ালিটি গুলা 1 2 3 4 5 10টা 12টা কোয়ালিটি আমার গ্রাজুয়েটদের মধ্যে আছে। এই জিনিসটা যদি দেখানো পসিবল হয় তাহলে সুবিধা কি? সুবিধা হচ্ছে ওই অ্যাক্রিডিটেড প্রোগ্রাম থেকে কেউ যদি পাস করে তাহলে যেই সব দেশ ওই অ্যাক্রিডিটেশনটাকে আপনার সাপোর্ট করে সেই সব যে কোনো দেশে সে কাজ করতে পারবে, কোনো ধরনের এক্সট্রা পরীক্ষা বা কোনো কিছু ছাড়া। অর্থাৎ আপনি যদি আমাদের ইস্ট ওয়েস্টের অ্যাক্রিডিটেশন অ্যাপ্রুভ হয়ে যায় তখন আপনি ইস্ট ওয়েস্টের ডিগ্রি দিয়ে আপনি ইউএসএ তে সরাসরি জব পাইতে পারবেন, মালয়েশিয়াতে সরাসরি জব পাইতে পারবেন। এটা হচ্ছে মেইন থিম, যে যারা ওই অ্যাকর্ডের আন্ডারে আছে ওই সব দেশে যতগুলো মেম্বার কান্ট্রি থাকবে সেই সব দেশে তাকে ফার্দার কোনো ইঞ্জিনিয়ারিং এক্সাম দেওয়া ছাড়াই সে পারবে, কাজ করতে পারবে। কারণ কি, তার ডিগ্রি প্রোগ্রামটাকে আপনার অনার করা হচ্ছে, ঠিক আছে? এখন কিন্তু যে কোনো ডিগ্রি প্রোগ্রামকে যে কোনো জায়গায় অনার করা হয় না, ঠিক আছে? অনেকগুলো করা হয় না। যেমন ধরেন যে আপনি যদি ডাক্তারি পড়েন, ডাক্তারি পড়ে যদি আপনি ইউএসএ তে যদি আবার ডাক্তারি করতে চান, আপনার ডিগ্রি প্রোগ্রামটাকে সে অ্যাপ্রুভ করবে না, ওখানে গিয়ে আবার এক্সট্রা পরীক্ষা দেওয়া লাগবে। ওদের পরীক্ষায় পাস করতে পারলে তারপরে আপনি ওখানে গিয়ে ডাক্তারি শুরু করতে পারেন, ঠিক আছে? এরকম হচ্ছে সিস্টেমটা। এখন বাংলাদেশ যেহেতু এটা চেষ্টা করতেছে, বাংলাদেশ করতে করতে 2011 সালের পর থেকে চেষ্টা করতে করতে এখন তারা 2018 পর থেকে বলছে, 2018 পর থেকে বলছে এখন আউটকাম বেস এডুকেশন ইমপ্লিমেন্ট ছাড়া কেউ অ্যাক্রিডিটেশন পাবে না, বাংলাদেশের অ্যাক্রিডিটেশন পাবে না। বাংলাদেশের লোকাল অথরিটি বলছে, বাইরের যে অ্যাক্রিডিটেশনটা আইবি যে অ্যাক্রিডিটেশনটা সেটা পাবে না, ঠিক আছে? 2018 আগে সিস্টেম কি ছিল? তখন পুরাতন সিস্টেম ছিল। পুরাতন সিস্টেম কি? আপনার ডিপার্টমেন্ট এস্টাবলিশ, আপনার কিছু ফ্যাকাল্টি আছে, আপনার কিছু ল্যাব আছে, ঠিক আছে? আপনি কারিকুলাম একটা ফলো করেন, অ্যাপ্রুভড কারিকুলাম, ইউজিসির অ্যাপ্রুভড কারিকুলাম, আপনি অ্যাক্রিডিটেড। এইটুকুই ছিল কাজ। 2018 সালের পর থেকে এটা চেঞ্জ হয়ে গেছে। এখন বায়েট, আইবি ওরা বলছে যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের অ্যাক্রিডিটেশন পেতে হলে আপনাকে আউটকাম বেস এডুকেশনে কনভার্ট হতে হবে। এবং আউটকাম বেস এডুকেশন হচ্ছে আপনার ট্র্যাডিশনাল থেকে অনেক ডিফারেন্ট। আপনারা যে কোর্সগুলো করতেছেন, আপনারা তো সবাই 3rd ইয়ার 4th ইয়ারে উঠে যাচ্ছেন এবং যত কোর্স করছেন ততই কিন্তু সামনের দিকে যত আগাচ্ছেন দেখতে পাচ্ছেন যে প্রত্যেক কোর্সে নতুন নতুন প্রচুর আপনার অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট এগুলো আসতেছে এবং আপনারা অনেকে এটাতে নাখোশও হচ্ছেন যে এত প্রেশার হচ্ছে কেন, এত প্রেশার আসছে কেন। এই প্রেশারটা আসলে আসতেছে হচ্ছে মেইনলি আউটকাম বেস এডুকেশনকে অ্যাচিভ করার জন্য আমাদের পড়ানোর সিস্টেমে চেঞ্জ করা হচ্ছে। এই যে আমি এই কোর্সটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, আমার যদি প্রজেক্টটা যদি বাদ দিয়ে দিই তাহলে পড়াশোনা কিন্তু অনেক সিম্পল ছিল, পড়াগুলো কিন্তু অনেক সিম্পল ছিল, খুব বেশি বড় বড় ম্যাথও নাই, জাস্ট কতগুলো কনসেপ্ট, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট, জিওমেট্রিক ডিজাইন, ডিমান্ড ফোরকাস্টিং এর কনসেপ্ট এগুলো ছিল, সেগুলো রিলেটেড ম্যাথ ছিল, অনেক সিম্পল ছিল। কিন্তু যেহেতু এখন আমাকে স্পেসিফিক কিছু আউটকাম অ্যাচিভ করতে হবে। আউটকাম মানে কি? আপনারা স্টুডেন্টরা ইনপুট হিসেবে প্রোগ্রামে ঢুকতেছেন, 4 বছর আপনারা কি কি শিখলেন, কি কি অ্যাচিভ করলেন, কি কি অ্যাচিভ করলেন, কোন কোন স্কিল অ্যাচিভ করলেন, সেই জিনিসগুলো এখন আমাকে মেজার করতে হবে। সেই জিনিসগুলো আমাকে এখন মেজার করতে হবে, ফ্যাকাল্টি হিসেবে আমাকে দেখাই দিতে হবে আমরা এই 10টা 12টা সেক্টর ঠিক করেছি, এই 12টা সেক্টরে আপনি এরকম এরকম পারফর্ম করেছেন, ঠিক আছে? এই জন্য কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্ট গুলা ইম্পোজ করা লাগতেছে, ঠিক আছে? এবং এইটা আমি বলবো যে আসলে কোর্সগুলোকে ইন আ সেন্স অনেক কঠিন করে ফেলছে। কেন? কারণ কোর্সগুলো আসলে অনেকটা গ্রাজুয়েট লেভেলের মতো হয়ে যাচ্ছে। গ্রাজুয়েট লেভেলে কিন্তু এই নেচারটা, আপনারা যদি ভবিষ্যতে কেউ মাস্টার্স পিএইচডি করেন তাহলে দেখবেন গ্রাজুয়েট লেভেলে আসলে পড়াশোনা লিমিটেড, সেখানে কিন্তু টার্ম প্রজেক্ট, টার্ম পেপার এগুলোর উপর বেশি জোর দেওয়া হয়, ঠিক আছে? তো এখন এই আউটকাম বেস এডুকেশন অ্যাচিভ করতে গিয়ে আসলে আমাদেরকে ওই দিকে কিন্তু আমাদের সুইচ করা লাগতেছে, ঠিক আছে? তো এই যে আমাদের আউটকাম বেস এডুকেশন বাংলাদেশের পার্সপেক্টিভে এটা 12টা আউটকামকে সিলেক্ট করে দেওয়া হয়েছে, 12টা আউটকামকে সিলেক্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই আউটকামগুলো এখানে লেখা আছে। ইঞ্জিনিয়ারিং নলেজ 1 নম্বর, প্রবলেম অ্যানালাইসিস 2 নম্বর, ডিজাইন ডেভেলপমেন্ট অফ সলিউশনস 3 নম্বর, ইনভেস্টিগেশন 4 নম্বর,
মডার্ন টুল ইউসেজ 5 নম্বর, ইঞ্জিনিয়ার অ্যান্ড সোসাইটি 6 নম্বর, এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি 7 নম্বর, ইথিক্স 8 নম্বর, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক টিম ওয়ার্ক 9 নম্বর, কমিউনিকেশন 10 নম্বর, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ফিন্যান্স 11 নম্বর, লাইফ লং লার্নিং 12 নম্বর। এই 12টা কোয়ালিটি আপনি 4 বছরের ডিগ্রি প্রোগ্রাম শেষে কিভাবে কতটুকু অ্যাচিভ করছেন সেটা আমাদের এখনকে মেজার করতে হবে। এর আগে কি ছিল? এর আগে জাস্ট একটা জিপিএ ছিল, তাই না? আপনি সিজিপিএ 3.5 নিয়ে পাস করছেন, ঠিক আছে? সেখান থেকে আমি বুঝতে পারি আচ্ছা আপনার মেরিট বা নলেজ ওরকম, ঠিক আছে? আপনি এই লেভেলে ঘোরাফেরা করতেছেন, ঠিক আছে? এখন এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এখন শুধু ওই নলেজ নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না, এই 12টা কোয়ালিটি আপনি কতটুকু অ্যাচিভ করলেন, কিভাবে পারফর্ম করলেন, সেই জিনিসগুলো আমাদের এখন মেজার করতে হবে, ঠিক আছে? ট্র্যাডিশনাল ওয়েতে কি ছিল? ট্র্যাডিশনাল ওয়েতে মেইনলি ছিল কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং নলেজ, প্রবলেম অ্যানালাইসিস, আর 2-1টা কোর্সের ক্ষেত্রে ডিজাইন ডেভেলপমেন্ট অফ সলিউশন। বাকিগুলো কিন্তু তেমন ছিলই না। হেভি ইঞ্জিনিয়ারিং নলেজ, আপনারা ফুটিং ডিজাইন শিখতেছেন, বিল্ডিং ডিজাইন শিখতেছেন, স্ল্যাব ডিজাইন শিখতেছেন, ঠিক আছে? পেভমেন্ট ডিজাইন শিখতেছেন, তারপরে এই জিনিসগুলো নলেজ, প্রবলেম অ্যানালাইসিস, তারপরে কোনো ক্ষেত্রে ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজাইন করতেছেন, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন এটা আর ওইটুক জায়গার মধ্যে নাই। আগে সেশনাল গুলা, ল্যাব এক্সপেরিমেন্ট গুলো কিরকম হতো? ল্যাব এক্সপেরিমেন্ট গুলা হচ্ছে আমার, আচ্ছা এইটা কি আমি আপনাদের সাথে ডিসকাস করেছি? আউটকাম বেজেডটা করে নাই তো, তাই না? না স্যার। ক্লাসের সাথে আমরা ডিসকাস করেছি, হ্যাঁ আমার মনে হচ্ছে অন্য ক্লাসগুলোর সাথে মিলাই ফেলতেছি। সো ইনভেস্টিগেশন ব্যাপারটা যেটা বলছেন, এর আগে আপনারা বা ট্র্যাডিশনাল ওয়েতে ছিল কি কতগুলো গাইডেড এক্সপেরিমেন্ট থাকবে, ঠিক আছে? আপনারা তো অনেকগুলো এক্সপেরিমেন্ট ল্যাব করে আসছেন, যেমন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আমি পড়াই, ওটা উদাহরণ দিই, যে স্পেসিফিক গ্র্যাভিটি বের করা অথবা কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ বের করা, ঠিক আছে? সিমেন্টের কিছু প্রপার্টি বের করা, ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম, নরমাল কনসিস্টেন্সি, এগুলো গাইডেড এক্সপেরিমেন্ট। কোড দেওয়া আছে, কোড অনুযায়ী ফলো করে আপনারা এক্সপেরিমেন্ট করছেন, রেজাল্ট বের করছেন, কাজ শেষ। কিন্তু এখন এইটাতে তারা সন্তুষ্ট না। তারা এখন কি বলতেছে? এখন আমাকে এমন একটা প্রবলেম দিতে হবে, আমি আপনাকে স্টুডেন্টদেরকে একটা প্রবলেম দিব, যেই প্রবলেমটা স্টুডেন্টরা যা শিখেছে, ল্যাবের এক্সপেরিমেন্ট করে যা শিখেছে, সেটার উপর বেস করে ওই প্রবলেমটা সলভ করার জন্য তাকে ডিসাইড করতে হবে যে আমি এই এক্সপেরিমেন্ট করব, এই ম্যাটেরিয়াল দিয়ে, এবং এইভাবে আমি সলভ করব। অর্থাৎ এখন কি আমাকে একটা রিয়েল লাইফ প্রবলেম আপনার সামনে দিতে হবে, আপনি যা শিখছেন কোর্স থেকে, সেই কোর্সের নলেজের উপর বেস করে আপনাকে নিজে এক্সপেরিমেন্ট করে, কাজ করে, সেটা সলভ করে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? এই জন্য এখন দেখবেন যে এখন আপনার রিসেন্ট টাইমে যতগুলাই ল্যাব এক্সপেরিমেন্ট করতেছেন, অনেকগুলাতেই কিন্তু ওপেন এন্ডেড ল্যাব চলে আসছে, ঠিক আছে? যদিও করোনার কারণে হয়তো অনেকগুলাতে অ্যাপ্লাই করা পসিবল হচ্ছে কি হচ্ছে না, কিন্তু সবগুলাতে এই আইডিয়াটা কিন্তু চলে আসছে, ওপেন এন্ড ল্যাব। আপনি গাইডেড যে এক্সপেরিমেন্ট গুলো করছেন সেখানেই শেষ না, এরপরে আপনাকে একটা প্রবলেম দেওয়া হবে, সেই প্রবলেমকে আপনি নিজের মতো করে সলভ করবেন, এবং এখানে আপনাকে সাহায্য করা হবে না, আপনি নিজেই আপনার প্রবলেম সলিউশনের ডিজাইন করবেন। আমার এই এক্সপেরিমেন্ট করা লাগবে, এই ম্যাটেরিয়াল কালেক্ট করা লাগবে, এইভাবে করে আমি এই প্রবলেমটাকে সলভ করব, ঠিক আছে? তারপর মডার্ন টুল ইউসেজ, আগে ছিল 2-1টা সফটওয়্যার শিখাইতো, এখনো 2-1টা সফটওয়্যার, কিন্তু এখন হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলাতে সফটওয়্যার গুলার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? যেমন আপনারা অটোক্যাড আগে শিখছেন, তারপরে স্ট্রাকচারাল অনেক সফটওয়্যার আছে, যেমন ইট্যাপস, স্যাপ, ঠিক আছে, স্ট্যাট প্রো, এগুলা স্ট্রাকচারে কতগুলো করছে, সামনে আরো শিখতে পারবেন, ঠিক আছে? কিন্তু এখন এর সাথে আমরা আরো শেখানোর চেষ্টা করতেছি, যেমন আমি আমার এই কোর্স থেকে এক্সেল শেখাবো। আমি তো অ্যাকচুয়ালি শেখাবো না, আপনারা নিজেরা শিখবেন, ঠিক আছে? কারণ এই কোর্সের মানে স্কোপের মধ্যে কোথাও এক্সেল নাই, কিন্তু আমি আমার প্রজেক্টটাকে এমন ভাবে সেট করেছি যাতে আপনাকে এক্সেল শিখতে বাধ্য হন, ঠিক আছে? সো এই যে শেখা প্লাস আগে ধরেন অটোক্যাড শিখে আসছেন, আপনারা সামনে যেই অনেকগুলা ডিজাইন কোর্স করেছেন বা করবেন, অনেকগুলোতে দেখবেন ওই অটোক্যাডের নলেজ আবার কাজে লাগানো লাগতেছে। এই কাজ করার পরে এটাকে অটোক্যাডে প্লট করে এই জিনিস জমা দাও, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা এই জিনিসগুলোকে হিট করার চেষ্টা করতেছি। আমার এই যে উদ্দেশ্যে আমি বললাম যে আমি আপনাদেরকে যে পয়েন্টগুলো হাইলাইট করলাম, আপনি যখন এইগুলা বলবেন তখন আপনাকে এই সোসাইটাল, হেলথ, লিগাল এর মধ্যে আপনাকে এগুলাকে টাচ করতে হবে, হিট করতে হবে, এথিক্স হিট করতে হবে। এগুলো কোথা থেকে আসছে? এগুলো এখান থেকে আসছে। স্যার দেখেন এখানে সাউন্ডটা স্যার কম আসছে। সোসাইটি,
apply reasoning informed by the contextual knowledge to assess societal স্যার health, সাউন্ড safety, আসতেছে legal, না স্যার। cultural issues and স্যার the সাউন্ড অনেক কম responsibilities আসতেছে relevant to স্যার। professional engineering practice. আপনি যখন একটা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করবেন, ঠিক আছে, শুনতে পাচ্ছেন? স্যার স্যার সাউন্ড অনেক কম স্যার আসতেছে স্যার। আচ্ছা, মানে ফোন আসছিল এই জন্য আমার কম আসছিল। সো আমি এটা বলছি যে এখানে কি বলতেছে, ইঞ্জিনিয়াররা আসলে অনেক ধরনের প্রজেক্ট করে, তাই না? আইদার এটা গভর্নমেন্টের প্রজেক্ট হইতে পারে, পলিসি মেকারদের ডিসিশন হইতে পারে, হ্যাঁ, তারপরে পার্সোনাল হইতে পারে। এই প্রজেক্ট গুলোর কিন্তু অনেক আপনার ইম্প্যাক্ট থাকতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিই, যে এই যে সাম্প্রতিক সময় যে প্রজেক্ট, হ্যাঁ, সুন্দরবনের পাশে কি ওই কয়লা বিদ্যুৎ কেন্দ্র, কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা ডেভেলপ করতে চাচ্ছে রামপালে, হ্যাঁ, তো এইটার নিয়ে অনেক পজিটিভ নেগেটিভ অনেক ধরনের কথাবার্তা আছে, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ অনেক ধরনের কথাবার্তা আছে, যে এটা একটা রিস্কি প্রজেক্ট হইতে পারে এনভায়রনমেন্টের জন্য। কেন? এনভায়রনমেন্টরা বলতেছে যে এখানে যে কয়লাগুলা প্রডিউস হবে ওটাকে যদি ঠিক মতো শোধন না করা হয়, এটা যদি ছড়ায় যায় আশেপাশের এরিয়াতে, তাহলে সুন্দরবন পুরো নষ্ট হয়ে যাবে। সুন্দরবনের আপনার প্রাণী বৈচিত্র্য আছে, তারপর গাছপালা আছে, এগুলো সব নষ্ট হবে। তো এটা হচ্ছে একটা ইম্প্যাক্ট। আপনি যদি এখানে একটা প্রজেক্ট করেন, সেই প্রজেক্ট আপনার আশেপাশের এরিয়াতে অথবা পুরো দেশের মধ্যে কি ধরনের ইম্প্যাক্ট রাখবে, পজিটিভ ইম্প্যাক্ট না নেগেটিভ ইম্প্যাক্ট, সেই জিনিসগুলা কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। প্রজেক্ট করার জন্য আপনি খালি একটা ব্রিজ বানাই দিয়ে চলে আসেন, সেটাই কিন্তু এনাফ না। আপনার ওই ব্রিজ বানানোর কারণে আশেপাশে কি ধরনের ইম্প্যাক্ট হবে, সেই জিনিসগুলো, এগুলো পজিটিভ না নেগেটিভ, কিভাবে সেভাবে হ্যান্ডেল করা যায়, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় কিভাবে তাকে কম্পেনসেট করতে হবে, ঠিক আছে। যেমন এই যে ঢাকা শহরে আপনারা পান্থপথের রাস্তাটা ব্যবহার করেন, তাই না? পান্থপথের একটা রাস্তা আছে না, এই যে এটাকে কি বলে, বসুন্ধরা সিটি, তারপরে ওখানে আরো যে হাসপাতাল আছে, স্কয়ার হাসপাতাল, এই রাস্তাটা আমার ছোটবেলায় এই রাস্তাটা ছিল না, এই রাস্তাটা ছিল না, ঠিক আছে। এখানে মাঝখানে অন্য অনেক কিছু ছিল, তো সরকার রাস্তা বাড়ানোর প্রসেস হিসেবে এই রাস্তাটা আপনার ক্রিয়েট করে। তো ওইখানে যে জমিগুলা ছিল, ওই জমিগুলা ইন্ডিভিজুয়াল ওনারশিপে ছিল, তো তারা, সরকার যেহেতু রাস্তা বানাবে তাদেরকে এই রাস্তা ছেড়ে দিতে হয়েছে, তাদের জমি ছেড়ে দিতে হয়েছে। তখন তারা দাবি করছে আমি কেন ছাড়বো, আমার জমি, ঠিক আছে। তখন সরকার তাদের সাথে নেগোসিয়েশনে যেতে হয়েছে, তাদেরকে কম্পেনসেট দিতে হয়েছে, আচ্ছা তোমাকে আমি অন্য আরেক জায়গায় জমি দিচ্ছি, অথবা তোমাকে আমি টাকা দিচ্ছি, ঠিক আছে। দুই পক্ষ সমঝোতায় যে যাইতে পারছে তখনই হচ্ছে রাস্তাটা হয়েছে, ঠিক আছে। তো এরকম আপনি প্রজেক্ট করবেন, প্রজেক্টে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, ঠিক আছে, হেলথ ইস্যু ক্রিয়েট হচ্ছে কিনা, সোসাইটার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট করতেছে না, এই জিনিসগুলো কিন্তু অ্যানালাইসিস করে দেখতে হবে, ঠিক আছে। এই জিনিস হচ্ছে আমি আমার এই প্রজেক্টে আনছি। আপনারা যখনই রিজনিং করবেন তখন সেগুলার প্লাস যে সলিউশন দিবেন, সেই সলিউশন গুলার ক্ষেত্রে আপনার কি ধরনের ইম্প্যাক্ট আসতেছে, সেই জিনিসগুলো আপনাকে এখন ডিসকাস করতে হবে। এনভায়রনমেন্ট সাস্টেইনেবিলিটি, এনভায়রনমেন্ট খুবই যে পলিউশন হচ্ছে, আপনি নতুন কি প্রপোজ করছেন, সেটা কি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে নাকি আপনার এনভায়রনমেন্টের আপনার এগেইনস্টে হবে, সলিউশনটা কি সাস্টেইনেবল হবে নাকি সাস্টেইনেবল হবে না, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাকে হাইলাইট করতে হবে, এবং এগুলোর উপর আলাদা মার্কস থাকবে, ঠিক আছে। ইনোভেটিভ চিন্তা ভাবনার উপর একটা মার্কস থাকবে, এগুলোর জন্য আমি আলাদা আলাদা ভাবে মার্কস দেবো, কারণ কি এগুলোকে এখন আমাদের মেজার করতে হবে, এগুলোকে আমাদেরকে আলাদাভাবে মেজার করতে হবে, এগুলো চিন্তা ভাবনা করে বের করতে হবে। আমি আপনাকে বলতে পারি যে কি বলে, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, সবাই যে এই আইডিয়াই ফলো করবে না। যেমন কি এখন আমরা পেট্রোল বা ডিজেল চালিত যাচ্ছি, আমরা যদি সবাই ইলেকট্রিক ভেহিকেলে কনভার্ট হয়ে যাই, তাহলে এই এয়ার পলিউশনটা অনেক কমে যাবে। অথবা অতদূর পর্যন্ত না যাইতে পারলেও, কারেন্টলি ফিটনেসের কথা বলছিলাম মনে হয় গত ক্লাসে, যে গাড়ি ঘোড়ার ফিটনেস যদি খারাপ থাকে তাহলে অনেক বাজে ধোঁয়া বের করে, ঠিক আছে, পলিউটেড ধোঁয়া বের করে। বাংলাদেশের বাতাস হচ্ছে কি বলে বিশেষ মানে সবচেয়ে বাজে, মানে ভারী পার্টিকেলের দিক থেকে, ভারী পার্টিকেলের প্রেজেন্সের দিক থেকে, এটা মনে হয় আগের ক্লাসে বলছিলাম, ভারী পার্টিকেলের দিক থেকে একদম টপের দিকে আছে। কিভাবে এটাকে কমানো যায়, একটা হইতে পারে যে কি বলে ফিটনেসবিহীন গাড়ি একদম বাদ, তাই না? তো এই জিনিসগুলো আপনাকে বলতে হবে। অথবা এই যে নতুন যে জিনিসটা হচ্ছে মেট্রো রেল কিসের সাহায্যে চলে, এটাকে কোন সিস্টেমে করলে এটা সবচেয়ে বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হইতো, সেটা করা হচ্ছে কিনা, এই টাইপের অনেক কিছু কিন্তু আপনারা বলতে পারেন, ঠিক আছে। এথিক্সের কথাটা এখনই ব্যাখ্যা করলাম, যে বিভিন্ন সেক্টরে যে দুর্নীতিগুলো আছে, এই দুর্নীতিগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায়। তবে ইঞ্জিনিয়ারদের মধ্যে ইটসেলফ যে দুর্নীতি আছে, কন্ট্রাক্টররা বাজে পণ্য দেয়,
কন্ট্রাক্টররা বাজে পণ্য দেয়, ইঞ্জিনিয়ারকে ঘুষ দিয়ে আপনার কি বলে কোয়ালিটি কন্ট্রোল পাস করায় নেয়। এগুলোকে কিভাবে ঠিক করা যায়, কিভাবে সলভ করা যায়, ল অ্যান্ড অর্ডার কিভাবে ইম্পোজ করা যায়। আমি একটা ট্রাফিক রুল করতেছি, মানুষজন মানতেছে না, কেন মানতেছে না, কিভাবে তাকে মানতে বাধ্য করা যায়, কি করলে সে মানবে, কি করলে মানুষকে আমি প্রাইভেট কার থেকে বের করে মেট্রো রেলে ঢুকাইতে পারবো, তাই না? একটা উদাহরণ তো দিসলামই, যে রাস্তা ব্যবহার করতে গেলে অনেক বেশি পরিমাণ টোল দিতে হবে। আপনি রাস্তা ব্যবহার করবেন, আপনার 1000 টাকা ভাড়া আসবে, ঠিক আছে? আপনি রাস্তা ব্যবহার না করে মেট্রো রেলে একটু কষ্ট করে হাঁটে যান, আপনার 10 টাকা ভাড়া আসবে। সরাসরি তাকে বাধ্য করলাম না, কিন্তু ইনডাইরেক্টলি তাকে বাধ্য করলাম যে 1000 টাকা প্রতিদিন ইউজ করে যাইতে পারবে এক একটা ট্রিপের জন্য, সে যাক, সমস্যা কি, তার জন্য রাস্তা, সে বড় লোক মানুষ। কিন্তু বেশিরভাগ মানুষই তা পারবে না, তখন তাকে কি বাধ্য হয়ে তাকে 10 টাকার মেট্রো রেল উঠতে হবে। মেট্রো রেল 10 টাকা চলতে পারবে নাকি, সেটাও একটা ব্যাপার। নাকি মেট্রো রেলের অপারেটিং কস্ট এমন হবে যে এটা একবার ট্রিপ দিতে 200 টাকা লাগবে, সেটাও একটা ব্যাপার, ঠিক আছে? তারপর ইন্ডিভিজুয়াল অ্যান্ড টিম ওয়ার্ক। আপনারা এখানে টিমে ওয়ার্ক করবেন, কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে এবং এটাকে টিমে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনার গ্রুপ, ঠিক আছে, আপনার গ্রুপ এখানে এই জিনিসটা মানে অতটা ভালো মতো মেজর করতে হবে। আমি যদি নিজে গ্রুপ সিলেক্ট করে দিতাম তাহলে ভালো আসতো, যে আপনি মানে আননোন এনভায়রনমেন্টে কিভাবে সার্ভাইভ করেন। এমন হতে পারে আপনার গ্রুপ মেম্বার কাজই করে না, কোনো কাজই করে না, ঠিক আছে? তো এখন কাজ তো অনেক, আপনি যদি একজন মানুষ কমে যায়, আপনি তার কাজ করে দিলে আপনার ক্ষতি, আপনার অন্য কোর্সের আপনার সময় কমে যাবে, অন্য কোর্সের টাইম দিতে পারবেন না, অথবা আপনার প্রজেক্টে খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কেউ যদি কাজ না করতে চায় তাকে কিভাবে কাজ করাইতে হবে, একজন লিডার থাকবে, মোটিভেট করবে, ঠিক আছে? তার কাছ থেকে কিভাবে কাজ আদায় করতে হবে, এগুলো লাইফের প্রত্যেকটা ইয়াতে হবে। আপনি ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করবেন, আপনার কাজ আপনি করলেন, দেখলেন আপনার পাশে জন কাজ করতেছে না, দেখে আপনার ঠিক মতো সময় মতো সাবমিট করতে পারতেছেন না, বিট করতে পারতেছেন না। এই জিনিসগুলোকে কিভাবে হ্যান্ডেল করা যায়, এগুলোর মধ্যে কিন্তু অনেক সফট স্কিল আছে, ঠিক আছে? আপনি যদি মানে চটপাট করেন, সবসময় চটপাটে কাজ হয় না। এক এক মানুষের পার্সোনালিটি এক এক রকম, কাউকে সুন্দর করে বুঝিয়ে বললে কাজ হয়, কাউকে কি বলছে আমি কিচ্ছু পারি না, আমাকে দিয়ে হবে না, ঠিক আছে, তাকে মোটিভেট করলে কাজ হতে পারে, ঠিক আছে? আবার আরেকজন আছে খুব ফাঁকিবাজ কিন্তু খুব ভালো পারে, তাকে কোনোভাবে আপনাকে ভালো মতো বলে, হ্যাঁ হ্যাঁ তুই করলে মাত্র 1 ঘন্টা লাগবে, আমরা 10 ঘন্টা লাগবে, এভাবে বলে ঠলে, ঠিক আছে, পজিটিভ রিইনফোর্সমেন্ট দিয়ে এভাবে দিয়ে কাজ আদায় করা, এগুলো কিন্তু খুব কাজে লাগে, ঠিক আছে? আপনার ইঞ্জিনিয়ারিং হিসেবে শুধু ডিজাইন শিখবেন, ঠিক আছে, তা না, হিউম্যান ম্যানেজমেন্ট কিন্তু অনেক বড় একটা ব্যাপার, এবং এই কোয়ালিটি যে ভালো রপ্ত করতে পারে সে সব জায়গায় ভালো করতে পারে, ইঞ্জিনিয়ারদের একটা অন্যতম দুর্নাম হচ্ছে যে তারা কমিউনিকেশনে খারাপ, তারা অনেক ক্যালকুলেশন অনেক কিছু পারে, কিন্তু তারা তাদের যে প্রোডাক্ট অন্যের কাছে বিক্রি করতে পারে না। বিক্রি করার কাজটা কারা করে? কারা করে? বিজনেস গ্রাজুয়েটরা করে। তাদের কাজ হচ্ছে কি দুর্দান্ত ভাবে আপনার কি এটাকে কি বলে, চাপাবাজি, তাই না? চাপাবাজি বা খুব দুর্দান্ত ভাবে একটা জিনিসের ভালো মন্দ বলে সেটাকে বিক্রি করে দেওয়া। কিন্তু আসলে বিক্রি কোন জিনিসটা হবে? জিনিসের ডিমান্ড আছে, যে জিনিসের ডিমান্ড আছে, এবং ইঞ্জিনিয়ারের কাজ কি? সে ডিমান্ড কে রেসপন্স করে তো ইঞ্জিনিয়ারের কাজ, তাই না? বিল্ডিং বানানোর ডিমান্ড আছে, তাই বিল্ডিং বানানো হয়। তারপরে যে বিভিন্ন অ্যাপ আছে, এমন অনেক অ্যাপের ডিজাইন করা যায় যেগুলো খুব মানে হটকেকের মতো বিক্রি হবে, যেগুলো অনেক ডিমান্ড আছে। আপনারা চিন্তা করে দেখেন, ঢাকা শহরে বাংলাদেশে এমন অনেক প্রবলেম আছে যেগুলো সমাধান মানুষজন খুঁজতেছে। আপনি যদি ওরকম একটা সিস্টেম দাঁড় করাইতে পারেন, ওইটা দিয়ে কিন্তু আপনার বিজনেস কি শুনতে পাচ্ছেন না? সেটা দিয়ে আপনার বিজনেস চালু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেই জন্য আপনি কি চিন্তা করতেছেন সেটা প্রপার অডিয়েন্সের কাছে কমিউনিকেট করা খুবই ইম্পর্টেন্ট। একে তো ইঞ্জিনিয়ারিং কমিউনিটির সাথে আপনাকে করতে হবে, আপনার কলিগ আপনি, ঠিক আছে, দুজনে হয়তো ইঞ্জিনিয়ার, আপনারা যেই লেভেলে কথা বলবেন, যে স্ট্যান্ডার্ডে কথা বলবেন, আপনি যখন আপনার ক্লায়েন্টকে, ঠিক আছে, আপনার ক্লায়েন্টকে ধরেন, আপনার ক্লায়েন্ট হচ্ছে একজন নর্মাল মানুষ, ঠিক আছে, সে ইঞ্জিনিয়ারিং এ কিছুই বুঝে না, অন্য বিষয়ে পড়াশোনা করছে, হ্যাঁ, তো সে আপনার কাছে একটা বিল্ডিং ডিজাইন বানাইতে আসছে, তাকে আপনাকে এমন ভাবে সেল করতে হবে যে সে কাজটা খুব ভালো করতেছে, আপনি একটা ডিজাইন করছেন, আপনার ডিজাইনটা কেন ভালো, ওনার এটা খুব একটা পছন্দ হচ্ছে না, তাকে কনভিন্স করা যে এটা করলে আপনার এই সুবিধা হবে, আপনি যেটা চাচ্ছেন সেটা করলে আপনার ওই ধরনের অসুবিধা হবে, ওইভাবে কনভিন্স করা, ওই কমিউনিকেশন স্কিলও কিন্তু আপনাকে অ্যাচিভ করতে হবে, তাই না? তার মানে কি, আপনাকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে ইঞ্জিনিয়ার কমিউনিটির সাথে যেমন হাই লেভেলে কথাবার্তা বলতে হবে, আবার একজন লে পার্সনের সাথেও কিন্তু তার লেভেলের নামে কথা বলতে হবে, ঠিক আছে? সো কমিউনিকেশনে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই যে আমরা যে কোর্স গুলো করছি, এখানে আপনারা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, টিম ওয়ার্ক তো করতেছেনই, প্লাস আপনার কিন্তু কমিউনিকেশন অনেক লেভেলে যাইতে হবে,
আপনারা কত ধরনের কমিউনিকেশন করতেছেন দেখেন, আপনারা আমাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিবেন, ঠিক আছে? তো এটা একটা কমিউনিকেশন। ওই প্রেজেন্টেশনে আমার সাথে যারা আগে প্রেজেন্টেশন নিয়েছেন তারা জানেন যে ওই প্রেজেন্টেশন হওয়ার পরে আমরা এটাকে ক্রিটিক্যালি কোশ্চেন করা শুরু করব। আমি কোশ্চেন করব, অন্য ক্লাসমেটরা, আপনার ক্লাসমেটরা কোশ্চেন করবে, ঠিক আছে? এবং কোশ্চেন আমি বলছি যে কোশ্চেন করতে হবে, কি কোশ্চেন করতে হবে, যেন তেন কোশ্চেন করলেই হবে না। যেমন আপনি একটা বলছেন ঢাকা বাংলাদেশের রাজধানী, কোশ্চেন করলেন বাংলাদেশের রাজধানী কি ঢাকা, বাংলাদেশের রাজধানীর নামটা কি জানি বলেছিলে, এরকম কিন্তু কোশ্চেন না, থট প্রভোকিং কোশ্চেন হতে হবে। যেমন এই যে মুয়াজ কোশ্চেনটা করলো, এই ছেলে যখন এই প্রেজেন্ট করবে তখন মুয়াজ কোশ্চেন করবে, তুমি যে এটা করছো বড় বড় ট্রাক বাস এগুলা কিভাবে যাবে, এগুলোর জন্য যদি টার্নিং রেডিয়াস দিতে হয় তাহলে অনেক বেশি জায়গা লাগবে। খুবই সুন্দর একটা কোশ্চেন, ঠিক আছে? তখন তাকে ডিফেন্ড করতে হবে, আচ্ছা এটা মেবি বাস ট্রাকের জন্য করা হয়নি, বাস ট্রাকের জন্য এটা লিমিটেশন, ঠিক আছে? অথবা বাস ট্রাকের জন্য আমি অন্য কোনো কিছু প্রপোজ করতেছি, ডিফেন্ড করা, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে আপনার এফেক্টিভ কমিউনিকেশন, ঠিক আছে? আপনি একটা জিনিস সম্পর্কে বলতেছেন, মানুষজন বুঝতে পারতেছে, তারা সেই অনুযায়ী রেসপন্স দিতে পারছে, ঠিক আছে? প্লাস লাইফ লং লার্নিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট তো আমার এখানে আসবে না, লাইফ লং লার্নিং। আপনি অনেক কিছু কিন্তু নতুন নতুন করবেন যেগুলো আমি আপনাকে শিখাবো না। আমি অনেক কিছু আইডিয়া দিব কিন্তু আমি সরাসরি আপনাকে শিখাই দিব না, আপনাকে নিজে সেটা স্টাডি করতে হবে, নিজে বুঝতে হবে, ঠিক আছে? বর্তমান জমানে আসলে মানে স্টাডি করা অনেক সহজ হয়ে গেছে, যে আপনি যে কোনো কিছু সম্পর্কে জানেন না, একটু সার্চ দিবেন, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা সার্চ দিয়ে দেখেন ওই বিষয়ে আপনি মোটামুটি অনেক কিছু জানেন, অনেক কিছু জানেন, ঠিক আছে? এটা আপনারা সবাই ফিল করেন, তাই না? আপনারা ফিল করেন না এটা? নাকি আপনারা সবসময় খালি ফেসবুক নিয়ে বসে থাকেন? No, sir. হ্যাঁ No, sir. হ্যাঁ, No, ফেসবুক, sir. তারপর আরো কি কি জানি আছে, পাবজি, তারপর আর কি আছে আমি তো জানি না। আপনারা একটা টার্ম ইউজ করছিলেন, আপনাদের মধ্যে কোন ব্যাচ জানি কি, অনলাইনের যোদ্ধা, হ্যাঁ Online game আছে। অনলাইনের যোদ্ধা, হ্যাঁ। তো এগুলো নিয়ে অনেক সময় নষ্ট হয়, কিন্তু আপনারা যদি ইচ্ছা করেন আপনারা যে কোনো একটা জটিল বিষয় নিয়ে আপনারা খুঁজে বের করে ফেলতে পারেন। অবভিয়াসলি আপনাকে এক্সপার্টের কাছে যাইতে হবে, কিন্তু যেমন ধরেন আপনার পরিবারের একজন সদস্য তে এক ধরনের হেলথ ইস্যুতে অনেক কষ্ট পাচ্ছে, তো আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ ডাক্তারি পড়ে, প্লাস আপনি একজন ডাক্তারকে দেখালেন, ডাক্তার কিছু কথাবার্তা বললো, আপনি একজন শিক্ষিত মানুষ, ডাক্তার কি বলছে সেটা তো আপনি শুনতে বুঝতে পারতেছেন, আপনি এরপর নিয়ে কিন্তু ফার্দার স্টাডি করতে পারেন। অনলাইনে সার্চ করেন যে আপনার আব্বা আম্মার একটা স্পেসিফিক টাইপের সমস্যা আছে, আপনি অনলাইনে সার্চ করে দেখলেন, আচ্ছা এই সমস্যা এই কারণে হয়, এই রিজনে হয়, এগুলা এরকম কিউরেবল, অথবা এখনো কিউর করা সম্ভব হয় নাই, আপনারও একটা কিন্তু আইডিয়া জেনারেট হবে। আমি বলতেছি না আপনি ডাক্তারের সাথে তর্কে যাবেন, অবশ্যই ডাক্তার সবচেয়ে বেশি জানে, কিন্তু আপনারও একটা, আপনার কি মানে একটা আইডিয়া হলো, আপনি যে একদম অন্ধের মতো আছেন তা কিন্তু না, ঠিক আছে? সো যে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনি কয়েক ঘন্টা পড়াশোনা করলে ইন্টারনেট থেকে বর্তমান জামানায়, ঠিক আছে, যে কোনো কিছু, যেমন ধরেন আপনার কি বলে পা ভাঙে গেছে, আপনি খেলতে গেছেন, আপনার পা ভাঙে গেছে, ঠিক আছে? পা কিভাবে ভাঙছে, আপনার একটা লিগামেন্ট ছিঁড়ে গেছে, একটা লিগামেন্ট ছিঁড়ে গেছে, ডাক্তার বললো এই লিগামেন্ট ছিঁড়ে গেছে, এখন তোমাকে অপারেশন করতে হবে, নাহলে তুমি আর খেলাধুলা করতে পারবা না, ঠিক আছে? তো আপনি যদি সাহসী হয়ে থাকেন আপনি ইন্টারনেটে সার্চ দিতে পারেন, আচ্ছা এই অপারেশনটা কি অপারেশন। বর্তমানে ইউটিউবে অনেক ইয়া পাওয়া যায় যে কি আপনার অপারেশনের এনিমেশন পুরোটা দেখা যায়, কি প্রসেসে অপারেশন করবে পুরোটাই দেখা যায়, ঠিক আছে? লিগামেন্টের অপারেশন করবে, এক জায়গা থেকে লিগামেন্ট টান দিয়ে আপনারই পায়ের আরেক জায়গা থেকে লিগামেন্ট নিবে, সেই লিগামেন্টটা আপনার ওই জায়গায় সেট করে আপনার কি বলে সুতাতে বাঁধে দিবে, কি করবে পুরো প্রসেসটা আপনি দেখে ফেলতে পারবেন ইউটিউবে, যদি সাহসী হন। যদি ভীত হন তাহলে তো আলাদা কথা, ভয় পেলে আলাদা কথা, ঠিক আছে? ওইটা দেখে আপনি বুঝতে পারবেন এটা কি একটা মেজর অপারেশন না মাইনর অপারেশন না কি অপারেশন, কোন ধরনের অপারেশন, তাই না? সো লাইফ লং লার্নিং এখানে আপনার আসবে। ট্রাফিক ইঞ্জিনিয়ার সম্পর্কে অনেক কিছুই, যে প্রজেক্ট যে জিনিসগুলো ডিমান্ড করতেছে, আমি অনেক কিছু আপনাদেরকে শিখাবো না, কিন্তু লাইফ লং লার্নিং থেকে আপনি শিখে নেবেন আমি আশা করতেছি। এক্সেল আমি খুব একটা বেশি শিখাবো না, আমি 1 দিন 2 দিন দেখাই দিব যে এইভাবে এইভাবে করা যায়, কিন্তু এইটা আপনাকে হ্যান্ডস ডার্টি করতে হবে। আপনি যদি শিখতে চান, আপনি যদি বুঝতে চান, আপনাকে আপনার হ্যান্ডস ডার্টি করতে হবে। এই টাইপের জিনিস অটোক্যাড, এক্সেল, সফটওয়্যার পুরোটা কেউ কাউকে শিখাই দিতে পারে না, আমি জাস্ট আপনাকে একটা পথ দেখাই দিব, তারপরে আপনি নিজে নিজে চেষ্টা করে ইয়া করে গুতাগুতি করে ইন্টারনেট থেকে দেখে সার্চ দিয়ে অনেক ভাবে দিয়ে আপনি ওটাকে শিখবেন, এবং আপনি কতটুকু শিখতেছেন আপনার প্রেজেন্টেশন দেখে বোঝা যায়, ঠিক আছে? আপনারা যেই গ্রুপগুলো প্রেজেন্ট করবেন তাদের কাজের কোয়ালিটি আপনারা নিজেই এভালুয়েট করতে পারবেন, যে এই গ্রুপ অনেক ভালো কাজ করছে, এই গ্রুপ কিছু কাজ করেনি, এই গ্রুপ অনেক টাইম দিচ্ছে, এই গ্রুপ কিছু। আমি ধরে নিচ্ছি যে শুরুতে সবার মানে মেধা বলতে সবার মানে এক্সপিরিয়েন্স কাছাকাছি, এখন কেউ যদি অলরেডি এক্সেলে বস হয়ে থাকে তাহলে তো আলাদা কথা, তাহলে সেটা একটা মানে সেই গ্রুপের জন্য প্লাস পয়েন্ট, সে আগে থেকেই পারে,
ঠিক আছে? যদি সবাই মোটামুটি এক্সেল সম্পর্কে কাছাকাছি জানে, খুব বেশি জানে না, সেই ক্ষেত্রে কে কতটুকু টাইম দিচ্ছে, কে কতটুকু ইনভেস্ট করতেছে, সেই অনুযায়ী তার রিটার্নটা হবে। ঠিক আছে? সো আমি এগুলো দেখালাম যে আমরা আমার এই কোর্সটার মধ্যে এই এফ অ্যাচিভ করতে চেষ্টা করতেছি, জি অ্যাচিভ করার চেষ্টা করতেছি, এইচ অ্যাচিভ করার চেষ্টা করতেছি। এইটার তিনটার জন্য আলাদা মার্কস থাকবে। এই তিনটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করতেছেন, এই তিনটার জন্য আমার আলাদা মার্কস থাকবে। এছাড়া ইন্ডিভিজুয়াল টিম ওয়ার্ক থাকবে, কমিউনিকেশন থাকবে, লাইফ লং লার্নিং থাকবে এবং মডার্ন টুল ইউসেজ থাকবে আমার এই কোর্স, এই অ্যাসাইনমেন্টে। সো এই 5-6টা জিনিস আমি কিন্তু এখান থেকে মেজার করতেছি। ঠিক আছে? এটা পুরোটাই হচ্ছে 30% মার্কসের মধ্যে থেকে আসবে। ঠিক আছে? আপনি যদি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং সোসাইটি রিলেশনশিপ দেখাতে না পারেন, এটার জন্য যে দিন 3 মার্কস বা 4 মার্কস বা 5 মার্কস থাকবে, সেটাতে আপনি 0 পাবেন। এনভায়রনমেন্ট সাস্টেইনেবিলিটি দেখাতে না পারেন, এটার জন্য যে 3, 4, 5 মার্কস থাকবে, সেটাতে 0 পাবেন। এথিক্স দেখাতে না পারেন, সেটার মার্কসটা 0 আসবে। আমি আগে থেকেই বলে আসলাম, এই জিনিসগুলোকে আপনাকে হাইলাইট করতেই হবে, হাইলাইট না করলে হবে না। ঠিক আছে? সো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? স্যার শোনাই? ওকে, গুড। স্যার প্রজেক্ট সম্পর্কে আপনাদের, হ্যাঁ বলেন মুমিন, বলেন। স্যার আপনি যে ইথিক্সের, কিছু বলবেন? জি স্যার ইথিক্সের, আচ্ছা, হুম। স্যার আপনি যে ইথিক্সে বললেন যে গভর্নমেন্টে যে দুর্নীতি হয়, স্যার গভর্নমেন্টও তো সবাই শিক্ষিত মানুষ থাকে, ওরা তো জেনে শুনে দুর্নীতি করে, তাহলে ওদেরকে মানে চেঞ্জ করা যায় কিভাবে? সেটা চিন্তা করে বলতে হবে আপনাকে, চিন্তা করে বলতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, এটা আমি শুনছি, এটা কতটা রিলায়েবল আমি জানি না। হ্যাঁ, তো আমরা যে সমস্যায় আছি, অনেক বছর আগে সিঙ্গাপুর এরকম একটা সমস্যা করছিল। ঠিক আছে? আমি মানে ফেসবুকের কোনো পোস্টে দেখছিলাম, যিনি লিখছেন, সো আমি অথেন্টিসিটি জানি না, কিন্তু উনি এটা লিখেছে। সো সিঙ্গাপুর কয়েক বছর আগে এরকম একটা সিচুয়েশনে পড়ছিল, তারা মনে হয় এরকম দেশ ভাগ হয়েছিল বা কিছু একটা হয়েছিল। তো তাদের যে লিডার ছিল, সে সব গভর্নমেন্ট অফিসারদের ডাক দিয়ে বলছে যে তোমরা আমাকে বলো যে কি পরিমাণ স্যালারি হইলে তোমরা সব অনেস্টলি ওয়ার্ক করবা, কোনো ধরনের দুর্নীতিতে তোমরা জড়াবা না। ঠিক আছে? ওরা বলছে যে আমরা এই পরিমাণ স্যালারি চাই, তোমাদেরকে এই পরিমাণ স্যালারি দেওয়া হবে, কিন্তু এরপরে যদি আমি কোনোভাবে একটা ফাইন্ড আউট করতে পারি যে সে দুর্নীতি করতেছে, তার বিরুদ্ধে এরকম সামাজিক বয়কটের ব্যাপার ওরকম কি হয়? হয় না, বরং আমাদের বেশিরভাগ মানুষ এখন দুর্নীতিবাজ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন দুর্নীতিবাজ, কেউ কম স্কেলে, কেউ বড় স্কেলে। ঠিক আছে? কিন্তু উনি যেটা করছিল, উনি হচ্ছে যে প্রথমে তাদের রিকোয়ারমেন্ট চাইছে যে তারা দুর্নীতি করতে বাধ্য না হয়, তাদের কি ধরনের রিকোয়ারমেন্ট, পরিবার চালাইতে কিরকম সময় লাগবে, তারা যে স্ট্যান্ডার্ডে লাইফ লিড করে সেটা করতে কি লাগবে, সেই অনুযায়ী তাদেরকে তাদের বেতন নির্ধারিত করতেছে। এরপর বলছে যদি আমার বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না, দুদক যেটাকে বলা হয়, ওরকম ওনার কমিশন আছে, তারা হচ্ছে সবসময় গভর্নমেন্ট অফিসিয়ালদেরকে চেক করে, যে কে কোন কাজ করতেছে, কে কোন দুর্নীতি করছে। যদি কখনো ধরা পড়ে কেউ কোনো কাজে দুর্নীতি করতেছে, সাথে সাথে তার বিরুদ্ধে সিভিয়ার অ্যাকশন নেওয়া হয়, তার চাকরি চলে যায়, তাকে সামাজিকভাবে হেয় করা হয়, তার পানিশমেন্ট হয়, জেল জরিমানা হয়, অনেক ধরনের। এরকম যদি একটা স্ট্রিক্ট ল এনফোর্সমেন্ট থাকে, যেখানে আপনি, মানুষ তো মানে খারাপ কাজ করতে করতে মানে তখন মানে খারাপ কাজের প্রতি সে হয়ে যায় কখন, যখন দেখে যে তার শাস্তি হয় না, তার শাস্তি হয় না। এমন যদি হইতো যে একজন মানুষ খারাপ কাজ করতেছে, দুর্নীতি করতেছে, ঘুষ খাচ্ছে, সাথে সাথে তাকে শাস্তি দেওয়া হইলো, ঠিক আছে, তার কারণে তার পরিবার, আপনার কি বলে এটাকে, কি বলে, সামাজিক ভাবে হেয় হইলো, মানুষজন বলতেছে যে এই ঘুষখোরের বেটা, ঘুষখোরের ছেলে, ঘুষখোরের মেয়ে, ঠিক আছে, পালাই যেতে পারলো না, একটা অপরাধ করে বিদেশে পালাই যেতে পারলো না। ঠিক আছে? যখন এই শাস্তিগুলো ইমপ্লিমেন্ট হবে, তখন কিন্তু অনেক মানুষই দুর্নীতি থেকে সরে আসবে, অনেক মানুষই দুর্নীতি থেকে সরে আসবে। এগুলো আপনাকে চিন্তা ভাবনা করে বের করতে হবে। ওই ওই লিডারটার ওরকম ভিশনারি একটা পাওয়ার ছিল, সেজন্য সে এইভাবে করছে। সে ফার্স্টে তাদের রিকোয়ারমেন্ট জানে, তাদেরকে ছাড়ে দিচ্ছে, ওরা একজনের যদি দুর্নীতি পায় তার বিরুদ্ধে সিভিয়ার পানিশমেন্ট নেওয়া হবে। এবং সে আরেকটা সেল করছে দুর্নীতি দমন কমিশনের মতো, যাদের কাজই হচ্ছে এদেরকে অবজার্ভ করা, কে কোন কাজ করতেছে, কোন কাজে কোন সেক্টরে দুর্নীতি আছে। এখন আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ বলেন, যদি আপনি মানে কোন ধরনের নিজের নিজের প্রয়োজনে কোনো কাজ করে থাকেন, আপনি জানেন কোন কোন সেক্টরে দুর্নীতি হয়, আপনি একটা প্ল্যান পাস করাবেন, রাজুক দুর্নীতির আখড়া, আপনি একটা লাইসেন্স নিতে যাবেন, বিআরটিএ দুর্নীতির আখড়া, যে কোনো একটা কাজ করতে যাবেন, ঘুষ ছাড়া কাজ হবে না।
কিন্তু এগুলা কি কন্ট্রোল করা সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, চাইলে অবশ্যই সম্ভব, কিন্তু ওইভাবে আপনাকে সেট করতে হবে। যেমন এই লিডারটা ফার্স্টে বলে দিয়েছিল কি তোমাদের কি রিকোয়ারমেন্ট বলো, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি তোমাদেরকে বেতন দিব। প্রচলিত রিকোয়ারমেন্ট যদি একজন মানুষের মানে অভাব যদি থাকে, সে তো খারাপ কাজে যাবেই, তাই না? অভাবের স্বভাব নষ্ট, কথাই তো আছে। কিন্তু জি স্যার। লোভটাকে কন্ট্রোল করা পসিবল, লোভটাকে কন্ট্রোল করা পসিবল। লোভের তো কোনো শেষ নাই, তাই না? আপনি ঘুষ খেতে খেতে ফার্স্টে মনে করলেন যে আমি ঢাকা শহরে 2-3টা ফ্ল্যাট করি, তারপর মনে করেন 2-3টা বাড়ি করি, তারপর মনে করেন বিদেশেও কয়েকটা করি, কানাডাতে করি, আমেরিকাতে করি, ঠিক আছে? আমেরিকাতে বাড়ি করাবো, সেখানে ইনভেস্ট করবো, ওখানকার সিটিজেনশিপ পাওয়া যাবো। মানুষের তো লোভের তো কোনো শেষ নাই, তাই না? লোভের তো কোনো শেষ নাই, তো সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু যদি এরকম শাস্তির বিধান থাকতো, ঠিক আছে, তাহলে অনেক কিছুই চেঞ্জ হতে পারে। সেগুলো আপনারা চিন্তা করবেন, আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। আপনাদের নিজস্বই অনেক চিন্তা ভাবনা থাকতে পারে, নিজস্ব অনেক চিন্তা ভাবনা থাকতে পারে কিভাবে করা যায়। যেমন আমি একটা উদাহরণ দিই, যে এটা আমার মানে মানে পারসেপশন, আমি নিজে কখন ইনভেস্টিগেট করে দেখি নাই। বাংলাদেশের পারসেপশনে অনেকেই বলে যে বাংলাদেশের ইঞ্জিনিয়ার সেক্টর যেগুলো আছে সেগুলোতে প্রচুর দুর্নীতি হয়। দুর্নীতির উদাহরণ আমি আপনাদেরকে দিয়েছিলাম। উদাহরণটা কি? এই যে এইভাবে দুর্নীতি হয়, সরকার একটা প্রজেক্ট আসছে, প্রজেক্টে কাজ করা হবে টেন্ডারের মাধ্যমে, কন্ট্রাক্টররা জিতে, তারা বলে আমি এই এই ম্যাটেরিয়াল দেবো। তারপর কন্ট্রাক্টররা কি করে, কন্ট্রাক্টররা অনেক কন্ট্রাক্টর করে কি, ইঞ্জিনিয়ারদের সাথে যোগসাজশ করে, বলে যে সে কাজ পাইছে, ঠিক আছে, 10 কোটি টাকার কাজ পাইছে, তো ম্যাটেরিয়াল কেনার জন্য হচ্ছে আপনার ধরেন 5 কোটি টাকা লাগবে, ঠিক আছে। সে বলছে আমি এই মানের ম্যাটেরিয়াল দেবো। তখন সে ইঞ্জিনিয়ারের সাথে কথাবার্তা বলে, কি বলে যে ইঞ্জিনিয়ার সাহেব আমি আপনাকে 2 কোটি টাকা দিব, ঠিক আছে, আমি আপনাকে 2 কোটি টাকা দিব, আমি আপনাকে 2 কোটি টাকা দিব, আপনি আমি যে ম্যাটেরিয়াল দিয়ে ইয়ে করবো, আপনি এটা কোয়ালিটি পাস বলে দিবেন। কোয়ালিটি কন্ট্রোল চেক মানে অ্যাপ্রুভ করা তো লাগে, আপনি কন্ট্রাক্টররা যে কাজটা করে সেই কাজটা আপনাকে দিয়ে অ্যাপ্রুভ করাইতে হবে। যে ইঞ্জিনিয়ার যে আছে সে অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ তারা সবকিছু যেভাবে বলছিল, যেভাবে টার্মস এন্ড কন্ডিশন শেষ হয়েছিল সেই অনুযায়ী আমাদেরকে ম্যাটেরিয়াল দিয়েছে, কাজ ভালো হয়েছে, সবকিছু আমরা বুঝে পেয়েছি, এই টাইপের। তো ওই ইঞ্জিনিয়ারকে বলে আমি আপনাকে 1 কোটি টাকা দিব, হ্যাঁ আমি যে ম্যাটেরিয়াল দেবো সেটা ইয়া করবে। তখন কি করবে, এইখানে ইঞ্জিনিয়ার পিছনে সে খরচ করছে 1 কোটি, তার কেনার কথা ছিল দরকার 5 কোটি, সে এখন 5 কোটির জিনিস 1 কোটি দিয়ে কিনতেছে। তাহলে 1 কোটি ইঞ্জিনিয়ারকে দিল, 1 কোটি দিয়ে ম্যাটেরিয়াল কিনলো, বাকি 3 কোটি তার লাভ। আর ইঞ্জিনিয়ারও নর্মাল বেতন হয়তো পায়, কত মাসে কত পায়, 30,000 40,000 টাকা পায়, ওরা 1 কোটি টাকা পায় যাবো, বাহ বাহ, আমি নিয়ে নি। ইঞ্জিনিয়ার নিয়ে নিল টাকা, তারপর সে পাস করে দিল। তারপরে কি হলো, তারপরে হয়তো ইনভেস্টিগেশন হলো, ইনভেস্টিগেশনে দেখা যায় যে যারা ইনভেস্টিগেট করছে তাদেরকে আবার ঘুষ দেওয়ার চেষ্টা করে, ইয়া করে। এরকম একটা মানে ঘুষের একটা দুষ্টু চক্র চলতে থাকে, ঠিক আছে। কিন্তু যদি এমন হয়তো যে সরকার তার কোয়ালিটি নেওয়ার সময় যাদেরকে দিচ্ছে, এরকম যদি দুর্নীতির সন্ধান পায়, সাথে সাথে স্ট্রিক্ট অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন, ঠিক আছে, সাথে সাথে শাস্তি। এরকম দীর্ঘ 20 বছর ধরে আদালতে ঝুলতে থাকবে, তারপরে কি বলে সেটার রায় হবে, এই সিস্টেমে আসলে মানুষের তো আসলে আইনের প্রতি শ্রদ্ধাটা উঠে গেছে কেন? কারণ তারা শাস্তি দেখে না, তারা শাস্তি দেখে না, তাই না? ইমিডিয়েট শাস্তি হয়তো ভয় পাইতো। এই যে রেপ কেস, তাই না, ইদানিং টাইপের যতগুলো রেপ কেস আপনারা কথা শুনতেছেন, যে বাসের মধ্যে রেপ করে মেরে ফেলতেছে, তারপরে বাসার মধ্যে রেপ করতেছে, ইয়া করতেছে, এই যে এই জিনিসগুলো করতেছে, এই জিনিসগুলা যদি আটকানোর জন্য সাথে সাথে অ্যাকশন নেওয়া হতো, সাথে সাথে অ্যাকশন, রেপ হয়েছে, প্রমাণ হয়েছে, ঠিক আছে, সাথে সাথে অ্যাকশন, তাহলে কিন্তু অনেক মানুষ ভয় পাইতো, অনেক মানুষ কিন্তু ভয় পাইতো। কিন্তু ওই যে দীর্ঘসূত্রিতা, এই যে সেই আপনারা হয়তো অনেকেই জানেন যে মানে এই কি বলে বাংলাদেশে যে ট্রান্সকম গ্রুপ, ওদের প্রতি বছরই পেপারে বড় করে বিজ্ঞাপন দেয়, সাজনিন না নাজনিন কি জানি ওনার নাম, হ্যাঁ, অনেক বছর আগে 99 সালের দিকে, 90 এর দশকে মনে হয়, তাকে ওইভাবে রেপ করে বাসারই মানে কেয়ারটেকার যে ছিল তারা মেরেছিল, ঠিক আছে। খুব দুঃখজনক যে ওই দিন ওই বাসায় মনে হয় কোনো পার্টি ছিল, তো সবাই পার্টিতে ছিল, মেয়েটা মনে হয় উপরে ছিল, তো ওই সময় ওই বাড়ির একজন কেয়ারটেকার বা কেউ এই কাজটা করেছিল। তো এটা তো মানে প্রমাণিত, অপরাধীর সাথে সাথে ধরা পড়ছে, সেই রায়ের বিচার হয়েছে প্রায় 10-15 বছর পরে, তাই না? এরকম একটা অবভিয়াস কেসে যদি আপনার বিচার হইতে 15 বছর লাগে, তাহলে কেমন করে হবে, তাই না? অবভিয়াসলি অন্য দিকটা সত্য, যে দ্রুত বিচার করব দেখেই যাকে ইচ্ছা তাকে মেরে ফেলবো, ঝুলাই দিব, তা না, ঠিক আছে। প্রমাণ হইতে হবে, যদি প্রুভেন গিলটি হয় অবশ্যই তাড়াতাড়ি এক্সিকিউট করো, ঠিক আছে। আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি প্রত্যেক বছর ওনার মৃত্যুবার্ষিকীতে, যেহেতু যে প্রথম আলো তারপরে রেইল স্টার, এটা হচ্ছে মানে ট্রান্সকম গ্রুপের মালিকানা আছে, হ্যাঁ,
তো ওই জন্য ওরা প্রতি বছরই ওই বড় করে দেয় যে ওর মৃত্যুবার্ষিকী আজকে। তো এটার বিচার হইতে 10-15 বছর লাগছে, তাই না? এটা বিচার যদি ইমিডিয়েট হইতো ওই বছরই হয়ে যাইতো। সাথে সাথে ধরে ফেলছে, ওদেরকে ধরে ফেলছে, বাসার লোকই তো করছে, বাসা কেয়ারটেকারই তো করছে, তাই না? সাথে সাথে হয়তো মানুষজন ভয় পাইতো। এরকম 10 বছর 15 বছর ধরে আটকে রাখে, কি করে বাংলাদেশের এই সিস্টেম গুলো আমি তো বুঝি না। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম। অ্যাটেন্ডেন্স নেই। তানজিনা, রেসপন্ড টু নেম কল প্লিজ। তানজিনা। Yes, sir. ফাহিম। সাজ্জাদ হোসেন ফাহিম। এমন অনেক অনেক ইরেভেলেন্ট কথাবার্তা বলে ফেলেছে যেন সবাই ঘুমায় পড়ছে। স্যার প্রেজেন্ট স্যার। না স্যার। ইয়েস স্যার, আসি স্যার, কথা শোনান। রাফি নাই। ইয়েস স্যার। স্যার মমিন হোসেন। আচ্ছা, রুকসানা। Yes, sir. পারিয়া। পারিয়া নেই। মুয়াজ। ইয়েস স্যার। অমিত। প্রেজেন্ট স্যার। সাধন। Present, sir. রুদ্র। প্রেজেন্ট স্যার। জুবায়ের। ইয়েস স্যার। ফয়সাল মোল্লা। ইয়েস স্যার। ফয়সাল আহমেদ। ইয়েস স্যার। মোহাম্মেদ। ইয়েস স্যার। ফারদিন। ইয়েস স্যার। জনি। ইয়েস স্যার। আশফাক। ইয়েস স্যার। আনিকা। Yes, sir. নোমান। ইয়েস স্যার। আরফিন। ইয়েস স্যার। উম্মে মাহিন। মাকসুদ। ইয়েস স্যার। সাকিব। ইয়েস স্যার। নাইমুল। Yes, sir. ঐশী। Yes, sir. বিলাস। ইয়েস স্যার। পায়েক। ইয়েস স্যার। ওকে, Sir. তো আজকে আমরা শুরু না করি, আমাদের টাইম শেষ। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার এই যে আমাদের সার্ভের জন্য যে সরি স্যার Sir. প্রজেক্টের জন্য স্যার যে ইয়েটা দেখাইলেন স্যার ওয়ার্ড ফাইলটা, এটা কি আমাদের দেয়া হবে না হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিয়ে দেবো আমি, ঠিক আছে? আজকে কালকের মধ্যেই দিয়ে স্যার? দেবো। আর ওকে স্যার, প্রোগ্রাম আউটকামের পিডিএফটাও কি স্যার দেওয়া হবে? হ্যাঁ, এটা চাইলে দিব, এটা সমস্যা নেই। এটাতে আরো অনেক কিছু আছে, আমি সবকিছু ডিটেলসে ব্যাখ্যা করি নাই। হ্যাঁ, এটা মানে আপনারা কম বেশি আপনাদেরকে বুঝতে হবে, এটা আপনাদেরকে কম বেশি বুঝতে হবে, কারণ আপনারা এটা পার্ট, যেহেতু 12টা আউটকাম আছে, প্রত্যেকটা 12টা আউটকামের মধ্যে আবার ডিটেলস আছে। এখানে সবগুলোতে অনেকগুলোতে দেখবেন একটা টার্ম আছে, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস। যে কোনো প্রবলেম হইলে হবে না। ওকে স্যার। স্যার স্যার এই যে আমরা যে কোশ্চেন পাঠাবো আপনাকে। হ্যালো স্যার। এগুলোর মধ্যে এক বা একাধিক থাকবে। স্যার আপনাকে শোনা যাচ্ছে P1 না। কি? P1 হচ্ছে নলেজের বিভিন্ন লেভেল থাকবে, কে দিয়ে নলেজ বুঝায়, ঠিক আছে? অন্যগুলার মধ্যে দেখেন কি কি আছে, ইনভলভ ওয়াইড রেঞ্জিং কনফ্লিক্টিং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আদার ইস্যুস, নো অবভিয়াস সলিউশন। ঠিক আছে, আপনারা যদি অ্যানালাইটিক্যাল কোনো সলিউশন করেন, ওগুলা কিন্তু আপনার অবভিয়াস সলিউশন হয়ে যায়। অ্যানালাইটিক আপনারা ধরেন অ্যানালিটিক মেকানিক্স করতেছেন, ফোর্স বের করো, রিঅ্যাকশন বের করো, এগুলো কিন্তু কি ডিটারমিনিস্টিক, এবং এগুলো সবার একই রেজাল্ট আসবে। আমাকে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম করার জন্য এমন প্রবলেম দিতে হবে যেটাতে এক একজনের এক এক অ্যান্সার আসবে, এবং প্রত্যেককেই তার অ্যান্সারকে জাস্টিফাই করা লাগবে। ঠিক আছে, রিকোয়ার অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। আপনাকে কিন্তু চিন্তা ভাবনা করতে আমি বলতেছি। ট্রাফিক জ্যাম কিভাবে যাবে চিন্তা করতে হবে, শুধু মুখে মুখে বলে দিলেই হবে না, কোনো জায়গায় কপি পেস্ট করে দিলে হবে না। আপনারা সার্চ দিলে অনেক কিছুই পাবেন, ইন্টারনেটে সার্চ দিলে অনেক কিছুই পাবেন, কিন্তু ওইটাকে বাংলাদেশের পার্সপেক্টিভে কিভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, এই জায়গায় আপনাকে অনেক চিন্তা করা লাগবে।
অরিজিনালিটি, ঠিক আছে। ইনভলভ ইনফ্রিকুয়েন্টলি এনকাউন্টার ইস্যুস, আউটসাইড প্রবলেমস বাই স্ট্যান্ডার্ড অর কোডস, ডাইভার্স গ্রুপ, হাই লেভেল ইনক্লুডিং মেনি কম্পোনেন্টস পার্টস। সো এরকম অনেক বৈশিষ্ট্য আছে। সো এটা আমি দিয়ে দিব, আপনারা দেখেন। তারপর কমিউনিকেশনের বিভিন্ন লেভেল আছে। কমিউনিকেশন আপনি কার সাথে করতেছেন, কিভাবে করতেছেন, যে জিনিস আমি বাংলায় বললাম যে আপনাকে একজন ইঞ্জিনিয়ারিং পার্সনের সাথে কমিউনিকেট করা লাগবে, আবার একজন লে পার্সনের সাথে কমিউনিকেট করা লাগবে। যদি কখনো আপনি এমন পজিশনে যান যে সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলা লাগে, সেখানেও কমিউনিকেট করা লাগবে। এক একজনের লেভেল কিন্তু এক এক হবে, সবাই কিন্তু এক কথা বুঝবে না, তাই না? সবাই কিন্তু একই রকম ভাবে বুঝবে না। তো এটা আমি দিয়ে দেবো না, সমস্যা নেই। আচ্ছা, তাদের হ্যাঁ বলেন। স্যার যে আমরা যে আপনাকে কোশ্চেন গুলা মেইল করব না স্যার, এটা ডেডলাইন কি ফ্রাইডে রাত 12টার মধ্যে? ফ্রাইডে রাত 12টার মধ্যে। ওকে স্যার। ঠিক আছে। আপনাদের প্রজেক্টটা সম্পর্কে মনোভাব কি একটু শুনি। আপনাদের কি মনে হচ্ছে জিনিসটা অনেক কঠিন, অনেক পরিশ্রম হবে, নাকি নাকি জিনিসটার মধ্যে এক্সাইটমেন্ট কিছু আছে যে আমি কিছু কাজ করতে পারবো, আমি নতুন এক্সেলে কিছু জিনিস শিখতে পারবো, এক্সাইটমেন্ট আছে? হ্যাঁ, কোনটা আপনারা মনে করেন? আপনারা কি ফিল করেন এটার উপর আসলে কিন্তু আপনার এক্সাইটমেন্ট আছে। এক্সাইটমেন্ট মনে হচ্ছে। ইন্টারেস্টিং মানে জিনিস আছে স্যার। একজন মানুষকে কষ্ট হলো স্যার, অনেক কিছু শিখতে পারবো স্যার। মানে অনেকের আসলে মনোভাবের কারণেই কিন্তু একটা জিনিস মানে অনেক কিছু চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। শুরুতে যদি মানে দূর এটা কি একটা কোর্স দিলাম যে এত কিছু করাচ্ছে, এত কিছু কাজ করাবে, এই করাবে সেই করাবে, হ্যাঁ এটার জন্য এত সময় দেওয়া লাগবে, ওনারা মনে করে যে খালি আমার কোর্সই নিছে, আর যেন কোনো কোর্স নাই, ঠিক আছে। এই ধরনের যদি ফার্স্ট নেগেটিভ ধারণা আপনার মধ্যে আসে যায়, মোস্ট প্রবাবলি আপনার থেকে খুব বেশি ভালো আউটপুট আসবে না। কিন্তু আপনি যদি এটাকে পজিটিভনেসে কনভার্ট করতে পারেন যে আচ্ছা এক্সেল যে শিখবো একবার, এই এক্সেল তো আসলে আমার সারা জীবন কাজে লাগবে, এক্সেল তো আমার সারা জীবন কাজে লাগবে। আপনি কি জানেন যে আসলে এই শুধুমাত্র এক্সেল ভালো মতো পারলে অনেক ব্যাংকে অনেক সহজে কাজ করা যায়। বাংলাদেশ যদিও বলতেছে ডিজিটাল বাংলাদেশের দিকে আগাচ্ছে, কিন্তু আসলে তো ওইভাবে তো আগায় নাই, তাই না? তো অনেক ব্যাংকই ওই পুরাতন ভাবে খাতায় লেখে করে সেই করে, বিশেষ করে সরকারি ব্যাংকগুলা, ঠিক আছে। তারপরে সেখান থেকে এখন যারা আমাদের সময় যারা নতুন সফটওয়্যার ইউজ করতে পারে, তারা গিয়ে কিন্তু অনেক কিছু সহজ করে দিচ্ছে। হ্যাঁ, সফটওয়্যারে কাজকর্ম অনেক সহজ, ভুল হওয়ার চান্স নাই, ঠিক আছে। ভুল হওয়ার চান্স আছে যদি আপনি ইনপুট দিতে ভুল করেন, কিন্তু ওকে যদি একটা কমান্ড দেন যোগ করো, সে যোগ করতে ভুল করবে না। বিয়োগ করতে ভুল করবে না। এই এক্সেল দিয়ে কিন্তু অনেক মানুষ অনেক কাজ মানে সারা জীবনে কাজ চালা দিতে পারে, অন্য তার কিছুতে লাগেই না। এক্সেলে কিছু অ্যাপ্লিকেশন, কিছু এক্সেলে তো অনেক ধরনের সূত্র লেখা যায়, আপনারা জানেন হয়তো, ফর্মুলা লেখা যায়, ফর্মুলা ওগুলো দিয়ে সে অনেক কাজ করে ফেলতে পারে, ঠিক আছে। তো যদি পজিটিভলি নেন তাহলে দেখবেন যে আপনার শিখেও ভালো লাগতেছে, আপনার যতটুকু শিখবেন, যা শিখবেন, এটা সবকিছুতেই ভালো লাগবে, ঠিক আছে। যেমন আমি একটা উদাহরণ দিই যে আমার পিএইচডি লাইফে, হ্যাঁ আন্ডারগ্রেড লাইফে না, পিএইচডি লাইফে আমার প্রফেসর আমাকে অনেক প্রেশার দিছে, খুবই প্রেশার, এবং আমার ধারণা এটা বেশিরভাগ প্রফেসররাই দেয়, ঠিক আছে। তখন খুব মানে হাসফাস লাগতো, এত প্রেশার, এত পরিশ্রম, এত এখন যখন ব্যাকে তাকাই, এখন কিন্তু বেশ ভালো লাগে, কারণ আমি অনেক কিছু শিখছি, এবং আমি অনেককে দেখছি যে অনেকের প্রফেসর বা অনেক অনেক হয়তো বৃত্তি নিয়ে গেছে বা অন্য ধরনের হয়েছে, অনেকের মানে অনেক ফাঁকিবাজি করছে, ঠিক আছে। ডিগ্রি আর্ন করছে কিন্তু অনেক ফাঁকিবাজি করে করছে, কিন্তু আমি ওই সময় অনেক পরিশ্রম করছি, আমি কিন্তু অনেক শিখছি, ঠিক আছে। আমি অনেক শিখছি, তো এটা এখন আমার মধ্যে এটা স্যাটিসফ্যাকশন হয়ে গেছে। ওই সময় কষ্ট গেছে, কিন্তু ওই সময় তো শেষ। ওই যে 3 বছর 4 বছর 5 বছর কষ্ট করছি, ওই সময় কিন্তু শেষ। আমার সারা জীবন আমার এটা একটা স্যাটিসফ্যাকশন আছে, আমি ওই সময় অনেক কাজ করছি, অনেক শিখছি, অনেক ভালো 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 কাজ করতে পারছি আমি। এই একই রকম আপনি এখন হয়তো আপনার এই 3টা মাস খুব কষ্ট যাবে, আপনি যদি একবার জিনিসটা ধরে ফেলেন এবং ভবিষ্যতে আপনার এটা অনেক কাজে লাগে, তাহলে দেখবেন আপনার মধ্যে স্যাটিসফ্যাকশন আসবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শেষ করি, আপনাদের আর হয়তো কোনো প্রশ্ন নাই। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।